লাকটা তাদের ফেভার করেনি, বাট লেটস সি নেক্সট ম্যাচগুলোতে হয়তো বা ফ্লুক্সও আরো ভালো লেভেলের একটা পারফরমেন্স আমাদের দেখাবে, যে এখানে এই ম্যাচে তাদের কাছ থেকে ভুয়াটা ছিনিয়ে নেওয়া হয়েছে। আই থিঙ্ক এই টিম আরো একটু নেক্সট ম্যাচগুলোতে আর একটু বেটার পারফরমেন্স করলে আর একটু ভুয়া তাদের খাতায় লিখে নেবে আজকের দিনেও। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি আর আপনি কথা বলছিলাম যে ফ্লুক্সো যে পজিশনে রয়েছে, সার্কেলের একটা অ্যাডভান্টেজও কিন্তু ছিল সেই দলটার ছিল। কাছে। কিন্তু কথা হচ্ছে, একদম শুরুতেই একটা দল যখন ওপেন গ্রাউন্ডে থাকে, তখন মাল্টিপল টিম সেই দলের উপরে অবশ্যই টার্গেট করে যে তারা ওপেন গ্রাউন্ডে রয়েছে। इसलिए मैं मानता हूँ खेलना पड़ेगा। एंड मोर ओवर आई थिंक फील्ड्स में भी कुछ मल्टीपल टीम्स जाएंगी। अल्फा 34 भी फील्ड जाना पसंद करते हैं। मोट हाउस खाली होने वाला है मेरे চতুরতার মাধ্যমে খেলেছে এবং তারা বের করেও নিয়ে এসেছে। চমৎকার একটা ম্যাচ আমরা আর্টির জন্য এনজয় করলাম, যেখানে লাস্টের দিকে যে সিনটা ছিল, লাস্ট সার্কেল আসার আগে প্রচন্ড যে ফাইট গুলো হচ্ছিল, ওই টিমগুলো যদি সামহাও এইদিকে মুভ করে ফেলতো, তাহলে সিনারিওটা হচ্ছে লাস্টের দিকে ফ্লুক্সো আর কোর মেমোরির সাইডে ছিল না। বাট তারপরও জিনিসটা ঘটে গিয়েছে। বর্তমানে ম্যাচ র্যাঙ্কিং দেখতে পাচ্ছি, যেখানে বুইরাম বর্তমানে ম্যাচ র্যাঙ্কিং হচ্ছে গিয়ে আজকের দিনে অনেক বেশি খারাপ একটা স্টার্টিং হয়েছে এই দুটো টিমের। আই থিঙ্ক এটা তাদেরকে হেডেক তো দিবে এক কথায়, স্টার্টিং ম্যাচে এইরকম একটা ধাক্কা। লাস্ট ম্যাচ বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স কি করা উচিত, এটা হেডেকের একটা রূপান্তরিত হওয়ার আগেই আই থিঙ্ক সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচের মধ্যেই রিকভার করার চান্স তারা বের করার চেষ্টা তো করবে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, সে জায়গা থেকে আজকের দিনে যদি আমরা কথা বলি, আলফা 3-4 টিম, হটশট, ইভোস, স্পোর্টস টিম, ভাইটালিটি, এই দলগুলোকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা যাবে না। কারণ তাদের কাছে আজকের দিনটাই হচ্ছে শেষ দিন। আজকের ৬টা ম্যাচই তারা লাস্ট খেলবে। সো যতটুকু পয়েন্ট প্রয়োজন আজকের দিনেই এই দলগুলোকে লুফে নিতে হবে। কারণ তারা আর সুযোগ পাচ্ছে না। বুরিরাম ইউনাইটেড, আরআরকিউ, কাজু, এই দলগুলো কালকে খেলারও সুযোগ পাবে। সো তারা কালকেও পয়েন্ট সিকিউর করার চান্সেস গুলো থাকছে। সো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে ইভোস, স্পোর্টস, হটশট, দেন টিম ভাইটালিটি, আলফা 3-4, এই দলগুলোকে অবভিয়াসলি কালকে দিনেও মোটামুটি ভালো পজিশন অবটেন করেছিল ইভোসরাও, হটশটরাও, বাট আজকের দিনে যদি সেই রিপিটেশনটা না ঘটে, তাহলে কিন্তু বিপদ বাকি টিমগুলোর জন্য, এই টিমগুলোর জন্য বিশেষ করে বিপদ। কারণ স্টার্টিং ম্যাচে এরকম একটা ধাক্কা আই থিঙ্ক সামলিয়ে নেওয়া সম্ভব। এখনো এমন কোনো আহামরি দুর্ঘটনা ঘটেনি যে তারা টেনশনে পড়ে যাবে। ফার্স্ট ম্যাচ ছিল, হয়তোবা গুছিয়ে ওঠাটা ইম্পসিবল দুর্ঘটনা ঘটেনি যে তারা টেনশনে পড়ে যাবে। ফার্স্ট ম্যাচ ছিল, হয়তোবা গুছিয়ে ওঠাটা ইম্পসিবল বলবো না, একটু কঠিন হয়েছে ওদের, যে নতুন ৬টা টিমের সাথে আজকে পার্টিসিপেট করছে, তাদের খেলার স্টাইলটাও হচ্ছে গিয়ে একটু সময় লাগবে বুঝতে। কারণ সবগুলো কালকের দিন আর আজকের দিন যদি আর্টির জন্য আমরা হিসাব করি, তাহলে প্রত্যেকটা টিমের খেলার স্টাইল কিন্তু প্রত্যেকটা ম্যাচের সাথে সাথে একটু ইমপ্রুভ হচ্ছে, একটু নতুনত্ব দেখাচ্ছে। সো ক্যাপচার করা সবগুলা খেলার স্টাইল একটু কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, টপ ড্যামেজ ডিলারকে দেখতে পাচ্ছি আমরা, বুইরামি স্পোর্ট
ইউনাইটেড অলরেডি ড্যামেজ দিয়েছে 10,120, ইলিমিনেশন নিয়েছে 18টা। আর হুম। কোর মেমোরি ড্যামেজ দিয়েছে 4,960, ইলিমিনেশন নিয়েছে 9টা। ওয়াও! মুভি স্টার R7 ড্যামেজ 4,471, ইলিমিনেশন লুফে নিয়েছে 9টা। ড্রাগন স্পোর্ট ড্যামেজ দিয়েছে 4,353, ইলিমিনেশন নিয়েছে 7টা। ফ্লুক্সোর কাছে সেখানে ড্যামেজ অনেক পর্যাপ্ত ছিল 8,884, বাট ইলিমিনেশন রয়েছে মাত্র 4টা। এই দিক দিয়ে একটু ফ্লুক্সোরা হতাশ হবে। অবশ্যই সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ফ্লুক্সোরা ভালো ড্যামেজ ডিল করতে পেরেছে, বাট সেই ড্যামেজ ডিল করার পরেও কিলগুলোকে তারা লুফে নিতে পারেনি। বাট বুরিরাম ইউনাইটেড তাদের ড্যামেজ, এলিমিনেশন সবকিছু একদম পারফেক্ট পজিশনে রয়েছে, পারফেক্ট কম্বো গেম তারা সেখানে ওভারঅল খেলেছে। সেদিক থেকে যদি কথা বলি আর কেউ কাজু, তারাও মোটামুটি ভালোই এই ম্যাচটাকে বের করে গিয়েছে। দেন কোর মেমোরি ই স্পোর্টস, তাদের জন্য একটা চমৎকার ম্যাচ ওভারঅল আমরা কিন্তু দেখতে পেয়েছি। দ্বিতীয় ম্যাচটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং দেখুন ইলিউশনিস্ট ওয়াইটি, বুরিরাম ইউনাইটেড তারা তাদের শুরুটা যেভাবে করেছে, যদি এইভাবেই চলমান থাকে তাহলে এই দলটাকে দমানো কিন্তু অন্যান্য দলগুলোর জন্য খুব টাফ হয়ে যাবে। একটু কঠিন অবভিয়াসলি একটু কঠিন। স্টার্টিংটা চমৎকার লেভেলে শুরু করেছে, এইটা মেনটেন করতে পারলে হচ্ছে গিয়ে তাদের আর কিছু লাগবে বলে ফিল হয় না। আর দুটা ম্যাচ যদি এরকম মেনটেন করতে পারে, ভুইয়া আসুক বা না আসুক, বাট কিল পয়েন্টের হিসাবে বলো, যেরকম কিল পয়েন্ট এই ফার্স্ট ম্যাচে লুফে নিয়েছে, সেটা যদি মেনটেন থাকা যায়, একটু ধারে কাছে হলেও চলবে, তাহলে কিন্তু বুরিরামকে আটকানোটা একটু টাফ টাইপের আজকে দিনে। আই হোপ বাকি টিমগুলো হচ্ছে গিয়ে এই সবগুলো মাথায় রাখছে, বিশেষ করে ফ্লুক্সোরা এই ম্যাচে হচ্ছে গিয়ে একদম ধরা ছুঁয়ে গিয়েছে ওদের কাছ থেকে ভুইয়াটা প্লাস ড্যামেজ। এই হিসাবটা একটু আগে যেটা দেখলাম সেটা আসলেই চিন্তার বিষয়। এত ড্যামেজ দেওয়ার পরে মাত্র 4টা কিল লুফে নেয়া, আই থিংক প্যারা তো দিচ্ছে তাদের এখন এই মুহূর্তে, যে কিভাবে কি হলো। হয়তোবা থার্ড পার্টির শিকার, হয়তোবা কিল কনফার্ম করতে না পারা, যে কোনো কারণ হতে পারে সেইখানে। উই ডোন্ট নো দ্যাট, বাট সামহাউ এটা প্যারা দিবে। এন্ড নেক্সট ম্যাচগুলোতে হচ্ছে গিয়ে তাদের আই থিংক এইগুলা সামলিয়ে ভালো একটা স্ট্র্যাটেজি বলা চলে না, এটা এখানে আসলে স্ট্র্যাটেজির কিছু নেই, বাস জাস্ট হচ্ছে গিয়ে কিল গুলা যাতে মিস না হয় সেই দিকে খেয়াল রাখলেই আই থিংক হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং ম্যাচে যে দলগুলো ভালো পারফর্ম করেছে, তাদের এই ম্যাচের যেই সার্কেল প্রেডিকশন বলুন অথবা পারফেক্ট প্লেস প্রেডিকশন বলুন, সেটাও কিন্তু খুবই চমৎকার ছিল। আমরা আলফা 3-4 কে দেখেছি তারা অনেক বড় রোটেট করতে কাটালোস্তুয়াতে গিয়েছে, হ্যাঙ্গারে গিয়েছে, সেখান থেকে আবার ঘুরে ফিরে ফ্যাক্টরির ওই সাইডটা হয়ে দেন তারা পচিনকের সাইডটাতে কিন্তু গিয়েছিল। কিন্তু বুরিরাম ইউনাইটেড, দেন অনিক অলিম্পিয়াস, আর কিউ কাজু, তারাও কিন্তু একদম পচিনকেই ছিল। পচিনকের সামনাসামনি কিন্তু সার্কেলটা পড়েছে। বাট এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ম্যাচ, যেটি অনুষ্ঠিত হচ্ছে পারগেটরিতে। প্রত্যেকটা অ্যাথলিটদেরকে দেখা যাচ্ছে তারা প্রস্তুত। এখন রয়েছে প্লেনে, কিছুক্ষণের মধ্যে তারা তাদের সেই জায়গাটিতে থাকবে যেটা কিনা হচ্ছে তাদের ড্রপ পয়েন্ট। ইয়েস, একটু আগে যে সিনটা ছিল, আই থিংক যারা যারা অ্যাথলেট আছে, যারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে বর্তমানে, স্ক্রিনশট দিয়ে রেখে নিও তোমাদের ফেভারিট প্লেয়ারের ধরার স্টাইলটা। আই থিংক কাজে লাগবে, কারণ ফোন ধরার স্টাইলের উপর ডিপেন্ড করে তোমার খেলা কিরকম হতে যাচ্ছে বা হবে। সো মাইন্ডেড বাবু মশাই, যারা যারা আছো বর্তমানে দেখতেই পাচ্ছ অনেক প্লেয়ার অনেক জায়গাতে ল্যান্ড করার পজিশন হচ্ছে আই থিংক ফিক্স করে ফেলেই ছিল। ফ্লুক্সোকে দেখতে পাচ্ছি কোর্সের দিকে চলে যেতে, আই থিংক আর একটা টিম ফায়ার ব্রিগেডের দিকে যাওয়ার প্রচেষ্টায় ছিল, যেখানে আরেকটা টিম এটলিস্ট জয়েন করেছে ওদের সাথে। দুটো টিম আই থিংক ফায়ার ব্রিগেডে রয়েছে বর্তমানে। আর কিউকে দেখতে পাচ্ছি সেন্ট্রালের দিকে মুভ করতে। ব্রাজিলিয়া আজকের দিনে হচ্ছে গিয়ে একদম নীরব, শুধুমাত্র ইভোসরা রয়েছে আর আলফা গেমিংদেরকে ফিল্ড এবং ব্রাজিলিয়ার মিডিলের ওই পাহাড়টাতে দেখতে পাচ্ছি। আই থিংক অনেকের একজন প্লেয়ারকে দেখতে পেলাম আর 7 এর হাতে নকডাউন হতে ফার্স্টে এলিমিনেশন পেয়ে গেছে আর 7, যা রূপে নিয়েছে কিং গেমস কিং। ইয়েস, গেমস কিং, তাকে সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং এই অ্যাথলিটটি কিন্তু সে জায়গাতে আই মিন FFWS যেই ল্যাটাম হয়েছিল সেই জায়গার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাথলিট, কিন্তু এই প্লেয়ারটিকে দেখতে পারবো আমরা। এবং উনি সর্বপ্রথম এলিমিনেশনটা তার দলের জন্য লুফে নিয়েছে। একটা মাত্র প্লেয়ার যে কিনা সামনে চুপচাপ একটা কম্পাউন্ডে বসে রয়েছে এবং সেই খেলোয়াড়টাকে ধরে ফিনিশ করার একটা ট্রাই করবে নকি। সেও বুঝে গিয়েছে তার আশেপাশে R7 থেকে মাল্টিপল অ্যাথলিট রয়েছে। 1v2 সিনারিওটাকে বের করতে পারবে কিনা নকি, দেখা যাক। গেমস কিং উনি চুপচাপ নিজের জায়গাটা বারংবার পরিবর্তন করছে। একটা ভালো ব্যবহার দেখলাম ক্যারেক্টার স্কিলের এবং M590 ইনস্ট্যান্ট দুটো শট খুব ভালোভাবে কিলটাকে পিক অফ করে ফেলেছে। একা থাকার কারণে তেমন কোনো কভার ছিল না, বাট এই মুহূর্তে অনিক অলিম্পিয়াসের বাকি অ্যাথলিট গুলো কিন্তু ধীরে ধীরে এইদিকে আসছে। ওয়াও, অনেকের আই থিংক স্টার্টিং এর ল্যান্ডিংটা কি একটু খারাপ হলো নাকি আই থিংক গুছানোটা সম্ভব হচ্ছে না। যেটাই হোক, যে কারণে হোক, তারা অলরেডি একজন মেম্বারকে হোক বা দুবার হারিয়েছে একজন মেম্বারকে,
রিপিট হয়েছে নাকি সেটা অন্য হিসাব, বাট এক মেম্বার হিসাবে দুবার হারালো। রিভাইভ দেওয়া সম্ভব হয়েছে একবার, বাট এখন সম্ভব হবে কিনা সেটা সময়ের ব্যাপার। ড্রাগন স্পোর্টকে দেখতে পাচ্ছি চওড়া হওয়া থেকে টিমের উপরে, যেখানে ড্রাগন স্পোর্ট ভেবেছিল উপর তালাতে রয়েছে, বাট নিচ তালাতে আরআরকিউর একজনকে সুন্দর একটা হেডশট দিয়ে রিমাইন্ড লুপে নিল কিলটা, যেখানে নিচ থেকে আরেকজন উপরে উঠে এসেছে, দুজনকে নকডাউন করে একটা কিল কনফার্ম লুপে নেয়া। সিমক্স এখানে চরম বিপদে, মাল শুধুমাত্র স্টিল অ্যালাইভ, না মাল না, আই থিঙ্ক মাল হচ্ছে আরআরকিউ মেম্বার। আরআরকিউ 3 জন মেম্বার এখানে শুধুমাত্র একটা কিল লুপে নিতে সম্ভব হয়েছে আরআরকিউর কাছ থেকে, যেটা ড্রাগন স্পোর্টের জন্য এতটা আই থিঙ্ক বেটার তো হয়নি। এক্স্যাক্টলি, সিমক্স প্রথম নকটা বের করেছে, দ্বিতীয় নকটার জন্য চার্জ করেছিল, বাট সেইটা কনফার্ম করতে পারেনি ইয়াসির। চুপচাপ বসে রয়েছে, 3টি দল এই জায়গাতে রয়েছে, এবং সেখান থেকে যদি বের হতে চায় ইয়াসির, তাহলে তাকে অপেক্ষা করতে হবে হটশট ভার্সেস আরআরকিউ কাজু। ফাইটটা খুব দ্রুতই এঙ্গেজ হবে। আবায়ের উপরে ড্যামেজ দেওয়া হয়েছিল এবং উনি একটা ভালো কভারে চলে গিয়েছে, নিজেকে হিল করে ফেলা হচ্ছে 18 ইন্ডিয়ার এমকেএস। ওনাকেও দেখা যাচ্ছে একটি এলিমিনেশন খুব দ্রুত লুপে নিয়েছে। ড্রাগন স্পোর্টস প্রিভিয়াস ম্যাচের অনেক ভালো পারফর্ম করেছে, আরআরকিউ কাজু প্রথম খেলোয়াড়কে হারাবে ড্রাগন স্পোর্টস, তারা এই ম্যাচে খুব দ্রুত এলিমিনেট হয়েছে। #12 হটশট থেকে হাসু এক্স কে দেখতে পাচ্ছি আমরা, ক্লোজ রেঞ্জে যাবে একটা 1v1 সিনারিও, বাট নক হয়ে যাবে পার্পল দিয়ে নয়, এবং সেখানে প্লাজমা দিয়ে নকটা বের করেছে হাসু। চমৎকার আক্রমণ করেছে এবং কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। শুরুতেই হটশটের 3টা এলিমিনেশন পয়েন্ট ভালো একটা কনফিডেন্স বুস্ট করবে পুরো ম্যাচের মধ্যে বাকি ফাইটগুলোর জন্য। ওয়াও, হটশট এখানে কিন্তু কাজের কাজটা করেছে, যেখানে যেই জায়গাতে ওরা ল্যান্ডিং করেছিল সেখান থেকে এইদিকে এসে 3টা কিল লুফে নেয়া চমৎকার। সেইখানে যেই টিমগুলো ফাইট করেছিল ড্রাগন স্পোর্ট, তাদের কিন্তু পজিশন আমরা দেখতে পাচ্ছিলাম স্টার্টিং এ বেটার ছিল। আরআরকিউর সাথে ফাইট এঙ্গেজ হওয়ার আগে তারা ভালো হায়ার গ্রাউন্ড ক্যাপচার করে ফেলেছিল, ভুলে হোক সেটা ভেবেছিল তারা হচ্ছে আরআরকিউ মেম্বারগুলো দুতলায় রয়েছে কম্পাউন্ডগুলোতে, বাট সামহাও মিস করার পরেও তারা কিন্তু সুযোগ পেয়েছিল পৌঁছানোর, বাট সামহাও আরআরকিউ ওই রণক্ষেত্রে তাদের আইকিউটাকে কাজে লাগিয়েছে। সেখানে ড্রাগন স্পোর্টকে এমনভাবে ধরাশায়ী করেছে যে ফুল টিমই এলিমিনেট হয়ে গেছে স্টার্টিং এ, যেখানে কিল পয়েন্ট শুধুমাত্র ছিল তাদের কাছে একটা। এখন যদি আমরা টিমগুলোর হিসাবটা করি, প্রত্যেকটা টিমের কাছে কিল সংখ্যা এতটা বেশিও নয়। হটস্পটের কাছে রয়েছে 3টে কিল পয়েন্ট, আর 7 এর কাছে রয়েছে 5টা কিল পয়েন্ট, হাইয়েস্ট কিল পয়েন্ট আর 7 এর কাছে বর্তমানে আরআরকিউ 4টা কিল পয়েন্ট নিয়ে রয়েছে, আর অনেক একটা কিল পয়েন্ট লুফে নিয়েছে, প্লাস যে মেম্বারকে তারা হারিয়েছিল তাকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে। হটশট তারা এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ফাইটটা খুব ভালোভাবে বের করতে পেরেছে। ইভোস ই স্পোর্টস প্রিভিয়াস ম্যাচে যেহেতু #12 তারা ফিনিশ করেছে, সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না। দেখুন, আমরা একদম শুরুতে এই দলটাকে দেখেছি, তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল, ওই জায়গা থেকে চলে এসেছে। এখন মুখোমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমোরি স্পোর্টসদের সাথে, এবং সেখানে কোর মেমোরি তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। ইতিমধ্যে আমরা রেইনবো 7দেরকে দেখতে পাচ্ছি, তারা নিজেদের সেই টুকটাক ফাইটগুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটেট করার ট্রাই করছে। পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোনো দলকেই দেখতে পাচ্ছি না। R7 এর প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে, অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয়। এই ম্যাচেও কিন্তু R7 শুরু থেকে এগ্রেসিভনেসটা কিন্তু মেইনটেইন করছিল সিনেস ফাইটে। ইয়েস, এন্ড গেমস কিং গেল ম্যাচেও অনেক ভালো কিল পয়েন্ট ফিনিয়েছিল নিজের টিমের জন্য। এই ম্যাচও স্টার্টিং থেকে লিড দিচ্ছে নিজের টিমকে, যেখানে হ্যাকশো হচ্ছে কি ওকে জয়েন করেছে। কিল পয়েন্টে এই দুজন মেম্বার রয়েছে এই টিম থেকে কিল করা প্লেয়ার হিসেবে। আর আলফাকে দেখতে পাচ্ছিলাম হয়তোবা তারা যেতে চাচ্ছিল, বাট পিছপা হয়েছে দুজন মেম্বার সামহাও কিছু একটার জন্য হয়তোবা, বাট নাও দে আর স্টিল অন ট্র্যাক। ফুল টিম হচ্ছে একত্রিত হয়েছে একটা দিকে, ফিল্ড থেকে হয়তোবা কোন দিকে মুভ করবে সেটা উপরে গিয়ে এটা ডিসাইড করবে। লেটস সি, এই টিমটাকে গেল ম্যাচও আমরা দেখেছিলাম ভালো পারফরমেন্স করতে, বাট এইবার আর একটু বেটার পারফরমেন্স করার প্রচেষ্টায় রয়েছে এই টিমটা। আর ফিল্ডের কথা যদি বলি, আর জুনিয়র এই জায়গাতে কিন্তু ভীষণ স্টে করা ঠিক না। অলরেডি এখানে 3টা টিম আমরা দেখেছিলাম, ইভোসরাও রয়েছে এখানে, আর স্পোর্টকে দেখতে পাচ্ছি আমরা এখানে। আর আগে থেকে যেহেতু এই মেম্বারগুলো এখানে ছিল, অবভিয়াসলি এই জোন এই জায়গার সম্পর্কে তাদের ধারণা বেশি। কোনো টিম নতুন যদি আসে স্পোর্ট করতে পারবে খুবই তাড়াতাড়ি। ট্রু, এবং পুরোটা জায়গাতে যেহেতু আমরা ওপেন গ্রাউন্ডের পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কম্পাউন্ড রয়েছে, বাট সেই কম্পাউন্ডের মধ্যেও কিন্তু খোলামেলা জায়গা অনেক বেশি পরিমাণের। সো ফিল্ড যেহেতু একদম ব্রাজিলিয়ার আশেপাশের জায়গা, মথ হাউসে থাকা দলগুলো সেদিক থেকে রোটেট করবে, দেন ব্রাজিলিয়াতে থাকা দলগুলো সেদিকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। স্কাই লজ, দেন ফর্জ, প্রত্যেকটা জায়গা থেকেই ফিল্ডসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। ইতিমধ্যেই আমরা কিন্তু ফিল্ডসের ওই জায়গাটিতে ভিন্ন ভিন্ন 5টি দলকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। বুরিরাম ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে, আলফা
আলফা তারাও সেখানে রয়েছে, কোর মেমোরি ই স্পোর্টস তারাও থাকবে, ইভোস ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাতে চুপচাপ করে বসে রয়েছে। কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুক্সো এবং আর কিউ কাজু তারা সার্কেলের বাইরে সেন্ট্রালে ফাইট করছে। বক্সের সামনে প্লেয়ার ট্রোগন দিয়ে শট প্রোভাইড করে ব্যাট নক অ্যান্ড ফিনিশটা বের করবে ব্যাটসম্যান তার ভিজন দিয়ে সে কিলগুলো কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে। আর কিউ কাজুদের প্লেয়ার্সদের উপরে এখন ভালোই প্রেসার সৃষ্টি হয়েছে। ম্যাপের অন্য প্রান্তে দেখতে পাচ্ছি নিজেদের প্লেয়ারগুলোকে রেস্কিউ করার জন্য ব্লাইন্ডিং মেশিনের সন্ধানে বেরিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে টিম লস তারাও রয়েছে স্কাই লজের সাইডে। আমি এই লস টিমটা সম্পর্কে একটু এক্সাইটেড হতে চাচ্ছি, এই টিমের খেলা আরো দেখতে চাচ্ছি। এই টিমের খেলা আমার নজরে পড়েনি ফার্স্ট ম্যাচে, এই ম্যাচে আই থিঙ্ক তাদের পারফরম্যান্স দেখতে পারবো। কথা শেষ হয়নি, অলরেডি দুটো কিল আকাশে থাকা অবস্থায় লুফে নেওয়া হয়েছে। রিকবি যে কিলগুলো লুফে নিয়েছে সেটা অসাধারণ ছিল। আর্টিন জুনিয়র আমার কথা শেষ হয়নি, জাস্ট বলতে চাচ্ছিলাম, ম্যানিফেস্ট করতে চাচ্ছিলাম যে এই টিমটা কয়েকটা কিল লুফে নেক, এন্ড আমার কথা শেষ হওয়ার আগে এই দুটো কিল চলে আসছে এই টিমের কাছে। শুনে নিয়েছিল সিনেস্ট্রাইটি আপনার কথাটুকু এবং সেই কথা অনুযায়ী কাজটুকু করলো। বুড়িরাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। দেখা যাক কিরকম ভাবে পারফর্ম করে। ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে। অন দ্য আদার সাইড টিম লসদেরকে নিয়ে আমরা এতক্ষণ যাবত আলাপ আলোচনা করছিলাম, তারাও সার্কেলের এজ মেনটেন করছে। পুরো পারগেডোরির ময়দানটাতে একদম শান্তশিষ্ট সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই খেলার 9 মিনিটের মাথায় এত নিস্তব্ধ এই পুরোটরি, সেটা হচ্ছে বিশ্বাসই হচ্ছে না। এটা আই থিঙ্ক আসন্ন বিপদের সংকেত দিচ্ছে। যেখানে সবগুলো টিম এমন টাইমে একত্রিত হবে, সেইখানে হয়তোবা নিজেদেরকে বাঁচানোর মোমেন্ট গুলো হয়তোবা খুবই কঠিন হবে ওদের জন্য। এই ছিল সেই মোমেন্ট যেখানে কথা বলছিলাম যে যেখানে ক্লিয়ার দরকার ছিল, এন্ড উড়ন্ত অবস্থায় ক্লিয়ার লুপে নিয়েছে লসের টিমমেট গুলো। যাই হোক, একটা জিনিস আমি যে খেয়াল করছিলাম যে অনেকের মেম্বাররা হচ্ছে গিয়ে এই ম্যাচে গুছিয়ে উঠতে পারছে না এখনো। ফার্স্ট এর ধাক্কাটা হচ্ছে গিয়ে অনেক বেশি লেগেছে ওদের। এখন পর্যন্ত স্টিল ওদের কাছে দুজন মেম্বার অ্যালাইভ শুধুমাত্র রয়েছে একটা এলিমিনেশন পয়েন্ট। আর ফ্লুক্সর ব্যাপারে যদি বলি, আরটি জুনিয়র ফার্স্ট ম্যাচও বলো এই ম্যাচও বলো, রোটেশনটা হচ্ছে গিয়ে জোনের একটু ধারের প্রান্ত হয়ে হচ্ছে ওরা নিচ্ছেন। এই ম্যাচে তো এটলিস্ট জোনের বাইরেই ওরা রয়েছে। এমন টাইমে জোনের বাইরে থেকে ভিতরে ঢুকে এটাকে স্ট্র্যাটেজি পর্যায়ে পড়ে নাকি ওরা হচ্ছে গিয়ে ফেসে গিয়েছিল, সেটা একটু চিন্তার বিষয়। হ্যাঁ, প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে ফ্লুক্সো সবসময়ই মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ট্রিগার কন্ট্রোল বলুন, নার্ভ কন্ট্রোল বলুন, সেই ব্যাপারগুলো খুবই চমৎকার। ধীরে সুস্থে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি। শুরুতেই তেমন কোনো ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না। যদি পড়ে যায় তখন তারা সেই সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। সেন্ট্রালের সাইডে যে ফাইটটা এঙ্গেজ করেছিল আর কিউ কাজুদের সাথে, সেই ফাইটটা ফিনিশ করতে করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে যায় দলটির। অ্যান্ড এখন তারা রোটেট করছে সার্কেলের দিকে। যেহেতু ওপেন গ্রাউন্ড দিয়ে রোটেশনটা নিতে হবে, তাই আগে সার্কেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ার্স রয়েছে কিনা। অনেক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে। রেইনবো সেভেনদের তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে। আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনেক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট বের করে নিয়ে আসতে পারেনি। ইভোস ই স্পোর্টস ফাইট করছে আলফাদের সাথে, ক্লোজ রেঞ্জে ফাইট গুলো এঙ্গেজ হবে। শুরুতেই বাইটকে নক করে ফেলা হয়েছে। এইম গড যাবে ক্লোজ রেঞ্জে, ট্রোগন দিয়ে ফার্স্ট নক ফ্রম দিস অ্যাথলিট আর7। তার কাছ থেকে কাউন্টার অ্যাটাক গুলো করা হচ্ছে, ওয়ালের ব্যবহার করা হবে নিজেকে ডিফেন্সিভে প্লে করার জন্য। রেইকে রিভাইভ করে ফেলা হয়েছে। কোনো ধরনের অ্যাথলিটকে এখনো পর্যন্ত এই ফাইটে লুজ করেনি ইভোস ই স্পোর্টস। আমি একটা জিনিস মেনশন করতে চাচ্ছি এখানে, আলফাকে নিয়ে আমি একটু আগে মেনশন করছিলাম যখন তারা হচ্ছে গিয়ে উপরের দিকে এই ফিল্ডের উপরে পাহাড়ের দিকে মুভ করছিল লঞ্চ প্যাড ইউজ করে। আমি বলতে চাচ্ছিলাম যে কোনো টিম এই মুহূর্তে হচ্ছে গিয়ে লঞ্চ প্যাড ইউজ করে একটা অজানা জায়গাতে যাওয়াটা হচ্ছে গিয়ে ঠিক হবে না, কারণ সেখানে কারা থাকে না থাকে হিসাব থেকে না জেনে মুভ করা ঠিক হবে না। বাট ওইটা রিপিটেশন এই মাত্র দেখলাম যেখানে তারা এসে সামনেই পড়েছে ইভোসের, বাট ওইটা পরে হবে বুড়িরাম ভার্সেস ইভোস একটা ফাইট দেখতে পাচ্ছি। ওয়াসানাকে ডাউন করা হয়েছে এখানে। হয়তো বুড়িরামের মেম্বার শুধুমাত্র দুজন স্টিল না, দুজন ব্যাক পিছিয়ে গিয়েছে, একজন সামনে রয়েছে। গেট হাই এবং জোহানা এবং মোশি তিনজন স্টিল লাইভ। ইভোসের সাথে যে ফাইটটা এঙ্গেজ হয়েছিল একটু আগে, সেটা একটু স্পিড হয়েছে। সামহাউ ইভোসরাও পুশ করতে চাচ্ছে না, বুড়িরামরা হচ্ছে পিছপা হয়ে গিয়েছে। দেখা যাক এই ফাইটে কারা হচ্ছে কি কাদেরকে ধরাশায়ী করে।
এক্স্যাক্টলি, আরো একবার সেই ফাইটটা এঙ্গেজ হয়েছে। কোসেল সেই জায়গা থেকে জোয়েনাকে শুরুতেই পিক অফ করে ফেলা হয়েছে। বুরিরাম ইউনাইটেডের উপরে এখন বড় একটা প্রেসার। মুশি এবং গেট হাই এই দুটো প্লেয়ার অ্যালাইভ, এবং তারা কি পারবে 2v4 সিনারিও তৈরি করতে? M79 এর ব্যবহার, বাট গেট হাইকে নক করে ফেলা হয়েছে। রে তার কাছ থেকে আক্রমণ যাবে। এইম গড, দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং, এন্ড চমৎকার একটা ফাইট দেখতে পেয়েছি আমরা জায়গা থেকে। লং থেকে হট শট, তারাও এই ফাইটে কিছুটা হলেও কন্ট্রিবিউশন দেখিয়েছে এবং রেকে ফিনিশ করে ফেলা হয়েছে। জাস্ট অ্যাজ ওয়ান, এন্ড তার কাছ থেকে লাস্ট শট যাবে প্রপারলি। ইভোজি স্পোর্টস তারা এই ম্যাচে #7 এ হয়ে যাবে এলিমিনেট। হট শট টিম ভাইটালিটির সাথে ফাইট করছে এই স্নাইপারটা অটিতে। ওয়াও, হটশট আর ভাইটালিটির ফাইট দেখতে পাচ্ছিলাম, যেখানে আই থিংক টিম ভাইটালিটি হচ্ছে এলিমিনেট হয়ে গিয়েছে। একটু আগে যে ফাইটটা দেখলাম যেখানে কোর মেমোরি স্পোর্টরা লুফে নিয়েছিল ইভোসদের, আর সেইখানে কি বলার আছে, সেইখানে হচ্ছে গিয়ে আই থিংক থার্ড পার্টি করার জন্যই মেবি এই কোর মেমোরি স্পোর্ট অপেক্ষায় ছিল কখন এই দুটো টিম ফাইটে এঙ্গেজ হবে, কখন আমরা কিলগুলো লুফে নিব। সামহাও যে সেই সিনটা আমরা ভুলে যাই, এখন একটু মনোযোগ দিই এই টিমের গুলোর দিকে। হর্ষণ যে টিমটা কালকে ভালো পারফরমেন্স করেছিল, বিগত গেল ফার্স্ট ম্যাচে হচ্ছে পারফরমেন্স খারাপ ছিল, বাট সামহাও এখন তারা 8টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশন অবটেইন করতে সক্ষম হয়েছে। কোর মেমোরি স্পোর্ট দুজন মেম্বার স্টিল লাইভ, সামহাও তাদেরকেও ঢোকা লাগবে উপরে, বাট যেই দিক দিয়ে ওরা যাবে সেখানে আর 7 অপেক্ষায় রয়েছে, হর্ষণ অপেক্ষা রয়েছে। লঞ্চ প্যাড ইউজ করা হয়েছে, বাট কাদের সামনে গিয়ে পড়বে এটা ভাগ্যই বলে দিবে। R7 এর সামনাসামনি গিয়ে কিন্তু পড়েছে এবং দুটো প্লেয়ারের মাঝখানেই পড়েছে আনাস। তার কাছে রয়েছে স্নাইপার, লং রেঞ্জ থেকে ড্যামেজ গুলো দিতে চাইবে। আজকে একটা নরমাল শট ছিল, বাট তার উপরে কাউন্টার যে করা হয়েছে সেই কাউন্টার থেকে উনি নিজে নক হয়ে যাবে। জোকার তার হাতে রয়েছে স্নাইপার, ডানে বামে দুই দিক থেকে আক্রমণ আসার কারণে বুঝে উঠতে পারছে না কোন দিকে আক্রমণটুকু করবে। শুয়ে পড়েছে একটা গাছের কভার ধরে, এখনো পর্যন্ত বসেই থাকবে। আর 7 সার্কেলের এজে থাকার কারণে এতটা প্রেসারে পড়ে গিয়েছে। গ্রেনেড আসবে, ড্যামেজ পেয়েছে। জোকার নিজেকে যে কোনো মূল্যে জীবিত রাখতে হবে। জোকারকে শুরুতেই পিক অফ করা হয়েছে ন্যান্ডো তার কাছ থেকে, এবং টিম লস এই ম্যাচে তারা চতুর্দিক থেকে এখনো পর্যন্ত দখলে রেখেছে জায়গাটিকে। 3-1 স্প্লিটটা অনেক ভালো কাজে দিচ্ছে এই দলটির। ওয়াও, লস এই গেল ম্যাচে ওদের পারফরমেন্স চোখে না পড়লো, ম্যাচে তারা যেন অস্থির লেভেলে খেলা খেলছে, আকর্ষণ করার চেষ্টা করছে দর্শকদের যে খেলার স্টাইল দেখিয়ে, যেটা আসলেই আকর্ষণীয়। যাই হোক, এই ম্যাচে তাদের অবস্থান অনেক স্ট্রং, 4জন মেম্বার এখনো স্টিল লাইভ, বাকি টিম মেম্বার বাকি যে টিমগুলো রয়েছে তাদের তেমন ভালো পজিশন নেই। হর্ষদের কাছে শুধুমাত্র সাজিদ বেঁচে ছিল, যেও কিনা একটু আগে এলিমিনেট হয়ে গেছে ফুল টিমকে সাথে নিয়ে। এখন আর 7 রয়েছে, ফ্লুক্সরা রয়েছে, ফ্লুক্সদের কাছে মেন পাওয়ার একটু বেশি, 3টা মেন প্লেয়ার রয়েছে স্টিল লাইভ। ফ্লুক্স ভার্সেস লস একটা ফাইট হয়তো বা এখন আমরা এনজয় করবো, যেখানে কোন টিম একটু স্ট্রং সেটা আর্ডিস কি মনে হয়, কোন টিম এখানে স্ট্রং পজিশন অবটেইন করছে বর্তমানে? ম্যান পাওয়ারের দিক থেকে যদি কথা বলি তাহলে টিম লসের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, ফ্লুক্সো, এন্ড তাদের এখন বড় বিপদে। কিন্তু ইলিশনিস্ট ওয়াইটি ক্লোজ হয়ে যাবে, নক একের পর এক নক বের করছে, এন্ড এট লাস্ট টিম লস তারা কিন্তু আজকের দিনে নিজেদের প্রথম বুয়াটা নিয়ে নিয়েছে। চমৎকার পারফরমেন্স করেছিল ফ্লুক্সো। ম্যান পাওয়ারের দিক থেকে তাদের কাছে অ্যাডভান্টেজ কম ছিল, এবং প্লেসমেন্টের দিক থেকে যে কথাটা আমরা বলছিলাম সেখানেও তাদের পেছনে সার্কেল ছিল, ওই দিক থেকে হালকা একটু ড্যামেজ দেন। লসরাও ওই দিক থেকে প্রেশার করছিল। সো ওভারঅল একটা ভালো প্লেসমেন্ট ছিল, একটা ভালো জায়গা ছিল টিম লসদের কাছে, এবং সেই জায়গাটুকুকে কাজে লাগিয়ে তারা এই ম্যাচে কিন্তু বুয়াটি নিয়ে নিয়েছে, এবং তাদের সেলিব্রেশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিলিয়ান দুটো টিমের ফাইট একটু আমরা এনজয় করলাম। ফ্লুক্সো ভার্সেস লস, দুটো টিমই অনবদ্য ছিল। ফ্লুক্সোরা গেল ম্যাচে এইরকম ভুয়াটা অল্পের জন্য মিস করলো, এইবারও তাদের হাত থেকে ভুয়াটা অল্পের জন্য মিস হয়েছে। এই টিমটা এখন মোটামুটি হতাশ তো বলবো না, বাট একটু আপসেট হওয়ার কথা। কেন বারবার এইরকম সিনারিও রিপিট ওদের সাথে টেনশনও পড়েছে, বাট এবার লস তো চমৎকার লেভেলে খেলা খেলেছে। এই টিমের খেলা পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, এবং তারা যেই না আমি বললাম যে খেলা দেখার মন চাচ্ছে, তারা হচ্ছে সেই ম্যাচে ভুয়াটা লুফে নিয়েছে এবং আমাদেরকে জানান দিয়েছে যে এই টিমটা অনেক স্ট্রং এবং তারা এই টিমে বাকি টিমদেরকে ছাড় দিতে চাচ্ছে না। এক্স্যাক্টলি, এবং তারা এর আগের ম্যাচে যে পারফরমেন্সটুকু দেখাতে পারেনি, এই ম্যাচে সে পারফরমেন্স দেখিয়েছে। লসদের প্রত্যেকটা শট কতটা অ্যাকুরেটেড ছিল সেটা কিন্তু আমরা হাইলাইটসে দেখতেই পাচ্ছি। এই যে M79 এর ইউজ, রিগবের ক্লোজ রেঞ্জে গিয়ে M590 দিয়ে কিলগুলোকে কনফার্ম করা, ওভারঅল পুরো দল থেকেই কন্ট্রিবিউশন ছিল বুয়া এর জন্য, এবং তারা পারফেক্ট কম্বাইন গেম প্লে দেখিয়েছে।
ইয়েস এন্ড একটা জিনিস হচ্ছে গিয়ে What's up, যেটা Free Fire নজর কাড়ার fam? মতো I'm Carol এই Boomshell, and I'm happy to be টুর্নামেন্টে here যেটা আমি for ফিল Free করছি Fire কালকের at দিন the এবং আজকের EWC দিনে যদি বিবেচনা করি 2025. And I'm also happy to be reunited with Los, the ওকে team from যেই Brazil. জিনিসটা হচ্ছে চোখে Welcome, সেটা হচ্ছে guys. স্নাইপার স্কিল We are সেটা নিয়ে going to আলোচনা play হবে a বাট fun আপাতত game আমরা একটু here. ছোট্টখাটো Basically, ব্রেকে one যাচ্ছি of them will ব্রেকের get পরে a আমরা আবার paper, ফিরছি and he সবাই থাকবেন can সাথে silence, fake your silence. What have we begun? সুস্বাগত সবাইকে ছোট্ট একটি ব্রেকের পরে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 আমি নুসরাত অনিয়া যুক্ত হয়ে গিয়েছি এবং আমার সাথে রয়েছে জয় কর্মকার। হ্যালো জয়।
থ্যাংক ইউ সো মাচ রুশদ আপু, এবং আরো একটি দিনে সুস্বাগতম জানিয়ে শুরু করতে চাই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 নকআউট স্টেজ। আজকে ডে 2 তে আমার সঙ্গে নুশাদ আপু, এবং আমরা এই মুহূর্তে একটু ম্যাচ র‍্যাঙ্কিং দেখে আসি, কারণ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ম্যাচ নাম্বার 2। সেই ম্যাচ র‍্যাঙ্কিংটা আমরা একটু দেখতে চাই, যেখানে রয়েছে এলওএস লস, যারা কিন্তু 28 স্কোর কালেক্ট করেছে প্রথম ম্যাচে, যারা একটা ভরাডুবিতে ছিলেন, দ্বিতীয় ম্যাচে কিন্তু কুইক কামব্যাক করেছে, একটা বড় সড়ো স্কোর তারা কালেক্ট করতে পেরেছে, যেটা তাদেরকে কিন্তু একটা হিউজ হেল্প করতে যাচ্ছে আপু। একদম, এবং লস থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম লাস্ট মোমেন্টে হেক্সা কিল ছিল নান্দোর কাছ থেকে। নান্দো কিন্তু ফর্মে চলে এসেছে, ব্রাজিলের জন্য ভালো একটা স্টার্ট। এবং আজকের দিনটাতে ফ্লুক্সো এবং লস দুটো টিমই কিন্তু ব্রাজিল থেকে খুবই ভালো পারফর্ম করছে। প্রিভিয়াস ম্যাচে ফ্লুক্সো একটু পজিশনের দিক থেকে ডাউনফল গেলেও কিন্তু অন্য দিকটাতে এই ম্যাচটিতে এসে সেটা খুব একটা দেখা যায়নি, সামলে নেওয়ার চেষ্টা করেছেন। এবং হোপফুলি থার্ড এবং ফোর্থ ম্যাচগুলোতেও, আপকামিং ম্যাচগুলোতেও তারা খুব ভালো পারফর্ম করবেন। অ্যান্ড গত দিনের পরে গ্রুপ বি এর জন্য কিন্তু আজকে লাস্ট ডে। আজকে কিন্তু তাদের একটা লাস্ট ডান্স দেখাতে হবে ফাইট সিনারিওতে, ব্যাটল গ্রাউন্ডে। কজ আজকের দিনের পরেই কিন্তু তাদের পয়েন্ট টেবিলটি এখানেই লক এন্ড লোডেড হয়ে যাবে, এবং হ্যাশট্যাগ 12 এ তারা জায়গা করতে পারবেন কিনা সেটা কিন্তু আজকের সংগ্রহের উপর ডিপেন্ড করবে। একদম, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে দেখুন, কোর মেমোরি ই স্পোর্টস গতদিনও খেলেছিল, খুবই দুর্দান্ত ফর্মে ছিলেন, খুবই ভালো পারফর্ম করেছে, ভালো স্কোর অ্যাড করতে পেরেছে। তেমনটি কিন্তু ফ্লুক্সোকেও অবশ্যই মেনশন করতে হবে। ডে 1 এ তারা যেমনটি করেছেন, ডে 2 তেও কিন্তু তার অনুরূপ পারফর্ম করে যাচ্ছে। তবে কি প্লেয়ার লিস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনারেল রয়েছে, আবেকে দেখবো, মাল তারাও রয়েছেন, সঙ্গে আনাসকে দেখা যাচ্ছে, যিনি হট শটের দুর্দান্ত স্নাইপার প্লেয়ার, এবং 4 জন প্লেয়ার এখন পর্যন্ত আজকের দিনে কিন্তু টপ পজিশনগুলো হোল্ড করছে। পুরো লবির 48 জন প্লেয়ারের মধ্যে থেকে এই 4 জন প্লেয়ার টপ র‍্যাঙ্কিং এ রয়েছে। সো বুঝতেই পারছেন এই প্লেয়ারগুলো দলের জন্য কত বেশি ইম্প্যাক্টফুল, এবং সেই ফর্মটা ধরে রাখতে পারলে, শেষ পর্যন্ত যদি কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারে, আমার মনে হয় আজকের দিনে তাদের দলের জন্য তারা একটা বড় সংগ্রহ নিয়ে আসবে। ট্রু। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা অ্যাড করতে হবে, যে এই সেকেন্ড ম্যাচে বুরিরাম ইউনাইটেড থেকে খুব একটা ভালো পারফর্ম করতে না দেখতে পেলেও তারা কিন্তু ফার্স্ট ম্যাচে দুর্দান্ত একটা বইয়া কন্ট্রোল করেছিল, এবং সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন, 18 এলিমিনেশন ইন সিঙ্গল ম্যাচ উইথ 10 কে ড্যামেজ ডিল করেছিল বুরিরাম ইউনাইটেড। অ্যান্ড তারা কিন্তু দারুণ একটা স্টার্ট করেছে। যদি একটু ফল দেখা গিয়েছে, হোপফুলি কালহারিতে আবারও তাদের কিন্তু আমরা একটা ডিস্ট্রাকশন দেখবো, বিকজ উই অল নো বুরিরাম কিন্তু এই মুহূর্তে ফ্যান ফেভারিট দলগুলোর মধ্যে একটি। একদমই, এবং সেই সঙ্গে আসলে যখন বুরিরাম নিয়ে কথা হচ্ছে, প্রথম ম্যাচ একটা বিগ বুইয়া, অ্যান্ড দেন ম্যাচ নাম্বার 2 তে এসে একটু পিছিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব সিমিলার গিয়েছে টিম লসদের মতো করে। দেখুন, প্রথম ম্যাচে টিম লস একদমই শুরুতেই কিন্তু বিদায় নিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে এসে শেষ জোনের শেষ ধামাকা দেখিয়েছেন নান্দর, কি দুর্দান্ত পারফরমেন্স, পুরো দলটা দেখিয়েছে কি করে ফিরে আসতে হয়। এবার তেমনই একটা কামব্যাক কি করতে পারে কিনা টিম বুরিরাম ইউনাইটেড, লবির বাকি টিমগুলো সেই সুযোগ দিবে কিনা, তাও কিন্তু ম্যাটার করছে। এবং বুরিরাম ইউনাইটেড তাদের স্টেট এবং তাদের রিজিয়ন থেকে তারা যেভাবে ডমিনেট করে, ওয়ার্ল্ড স্টেজে যেভাবে ব্যাক টু ব্যাক প্রতিটা ইভেন্টে টাইটেল ছিনিয়ে নেওয়া, ডমিনেট করা, সব ব্যাপারগুলো কিন্তু জানান দিয়ে দেয় যে আজকের দিনটাও কোনোভাবে তারা পিছিয়ে যাবেন না। একটি ম্যাচ ভাগ্য নির্ধারণ করতে পারে না, একটি ম্যাচ পুরো দিনটাকে আসলে নির্ধারণ করতে পারে না। তেমনটি কিন্তু আরো একবার দেখতে পারবো ম্যাচ নম্বর 3 কালাহারিতে। একদম, বাট এই ম্যাচটাতে আলফা 34 এর জন্য আমি খুব করে ভাবছি, কজ গ্রুপ বি এর তিনি কিন্তু একদম শেষের দিকে রয়েছে হ্যাশট্যাগ 10, যেটা খুবই ভাবাচ্ছে এই बात बदल गया, हालात बदल गए। कंट्रोल मामा। কে, যে সে খুব ভালো গ্লোয়াল ব্রেকার। সো হটশট কিন্তু তাদের পজিশন খুব ভালোভাবে মেনটেন করছেন, অ্যান্ড ডে 1 শেষে আমরা তাদেরকে টপ 6 এও দেখেছি। সো হোপফুলি হটশট তাদের পজিশন পারলে হয়েছে, আরো 4 ম্যাচ বাকি, 40 পয়েন্ট তুললে এরা কোয়ালিফাই ইনশাল্লাহ। ভাই আর কিউ আর উনি খেবি হাগা দিতেছে, এদের অবস্থা খারাপ। এটাই তো আমি একটু আগে দেখে পারলে হয়েছে, আরো 4 ম্যাচ এক্সপেরিয়েন্স রয়েছে ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম
number by the end of the day, then you're secured. কুমিল্লা থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড এক্সপেরিয়েন্স চালাচ্ছে আনাস হাসুরা। দেখা যাক মিয়া আনাস কতটুকু ভালো স্নাইপিং এবং দলকে কতটুকু উচ্চতায় নিতে পারে। একদম, এবং তার সাথে কথা হচ্ছিল ফার্স্ট ডেবিউর ব্যাপারগুলো নিয়ে, যেখানে রেড হক্স ফার্স্ট ডেবিউ করেছে EWC-তে, অ্যাজ ওয়েল অ্যাজ মিনা থেকে আমাদের মিডল ইস্ট এশিয়া থেকেও কিন্তু ড্রাগনরা আজকের দিনটাতে ফার্স্ট ডেবিউ হয়েছে তাদের। শুনছিলাম পোস্ট প্রি ম্যাচ অ্যানালাইসিসে Hit by the snipers. And not to mention that there are stating on this map as well. It's going to lean into teams like RRQ for an example. দেয়া যাবে না, ও যতটুকু শেয়ার করে অতটুকু করছে তোমাদের সাথে, বুঝো না? বাট যারা গেমিং হলো যতই যাই হোক, পড়াশোনায় ভালো হলো, গেমে কিন্তু বট, বুঝতে পারতেছো? Check on the main stage. Husky, AJ, how's it feeling over there? Ladies and gentlemen, boys and girls, survivors of all ages. Little bit. Husky, give us a lowdown of what happened yesterday, man. We got to start with day one of the Free Fire at EWC 2025. Team Falcons, they brought on the back 2 Booyahs out of 6 rounds back to the Falcons nest before teams like Virtus Pro, Vitality, Evos, and Pain Gaming bring the back home for themselves. But there are also other teams that cooked up a full course meal. Hotshot Esports from Pakistan, Red Hawks from Bangladesh. They also tried to complete the service, but unfortunately, Red Hawks dropped the plate at the last minute, but Hotshot Esports got a 5-star service. Certain teams struggle though on day number 1. For example, Vision System and Alpha 34. They tried to get in the kitchen, but they burned down the entire establishment instead. Hopefully, they can recover. When they told me it was a temperature check, I expected the teams in Group B to start off this day hot, but it is Group C. Kicking off stuff here, absolutely hot. In just game number 1, Buriram United Esports hit 30% of whatever Falcons took in the whole of their 6 games. But unfortunately, they flunked out in game number 2. It's all right because we need to give way for the rest of them as well. We've been waiting for the Brazilians to wake up for quite a while now. And the Lost Boys ain't lost anymore. They found their way to the final circle. They found their way to a booyah as well. But you know what's the most surprising thing here? Hotshot. They are still keeping up, Husky. Last year, we talked about Hotshot having an opportunity to qualify. They finished 15th place in the knockout stage, but this year is looking pretty good, getting closer and closer for that dream playoffs run for the Pakistani team. But I gotta say, Lost, they come into this having players from last year finishing in 4th place in EWC 2024. The Brazilian team, they are hyping it up. Group C is getting hot. Yeah, and of course, you guys are obviously looking for Fluxo as well. Fluxo, as always, I think nobody needs to be worried about Fluxo being hot because they've always remained chill. That's exactly what the Brazilians are made of. Absolute ice cold stuff in their veins. They're hanging around the mid-tier table at this point of time. Jumping up to the top is not what they're looking for. Consistency is key. At the end of the day, we are only looking for the top 12 teams, and I'm pretty sure they're going to be able to get there. But the question is, will Hotshots be able to keep up this momentum for themselves? Tomorrow, will Red Hawks be able to heat themselves up with whatever that's happening here? Because you know what? They were on fire as long as you and I were. গাইস তোমরা বলো Hanging around the ফুল গেমিং mid-tier আমার সাথে table at ভার্সেস this point of time. করতে রেডি হওয়ার Jumping জন্য up to the আমি top রেডি is আছি। and I'm pretty sure they're going to be able to get there. But the question is, will Hotshots be able to keep up this momentum for themselves? আর Happening here because you know what? They were on কে fire as তোমরা long as কাদেরকে you and I সাপোর্ট were. করতেছো? Seed, and then all of a sudden TNX is on top of you, getting that quick refresh onto the ultimate. But speaking of which, তার জন্য বলেছি তার জন্য না Like Evos, এটা taking out তার teams জন্য like বলেছি আর তার Vitality, জন্য না। bringing the fight to teams. তো guys, It's like that, guns blazing and everything on the kitchen sink thrown at the world stage. And this is what we want to see from all the competitors on this main stage. Absolutely, and of course, that's the wrap up here for the temperature check. We'll be back with you guys maybe later on, but for now, back to the studio. You guys go. We'll catch you on the desk later. To the studio, you guys go. We'll catch you on the चलिए desk छोटे से later. ब्रेक के बाद फिर से आप सभी का स्वागत है। हम लोग आ चुके हैं वापस से डेस्क पे।
देखिए स्टार क्लैशिंग 2 मुकाबले हम लोग देख चुके हैं। बरमूडा हमने देखा, परगेटफ्री देखा और अब बारी है कालाहारी की। कुछ टीम थी जिनके मुकाबले अच्छे गए, कोर मेमोरी वो अच्छे खेल के गए। आपने बोला था कि देखिए फैल्कन्स तो एक ही दिन खेली है और वो 98 टोटल पॉइंट्स के साथ है, लेकिन अब कोर मेमोरी वो भी 98 टोटल पॉइंट्स तक पहुंच चुकी है। उसके बाद आरआरक्यू की मैं चर्चा करना चाहूंगी। एक बहुत बड़े स्प्लिट के साथ वो खेल रहे थे, जो कि लास्ट मुकाबले में उनके एलिमिनेशन का बहुत बड़ा रीजन बना। आपको क्या लगता है वो डिसीजन सही था या गलत था? वेल देखिए, आई थिंक थोड़ा स्प्लिट होना ज़रूरी है, बट लेकिन अगर आप ज़्यादा स्प्लिट हो जाओगे, स्पेशली लेट गेम में, तो आप वो चीज़ कर नहीं सकते हो। अर्ली गेम में मेरे ख्याल से तो स्प्लिट खेलिए, बट कहीं ना कहीं सिचुएशन ऐसी आ गई थी जो उन्होंने क्या, मैंने किसी ने भी एक्सपेक्ट नहीं की थी कि एक ही जगह पे इतने छोटे से एरिया में, वो भी ड्रॉप के समय, अर्ली गेम के टाइम पे ম্যাপে এতটাই আনলাকি ছিলেন যে তারা ফার্স্টে ড্রপ ক্ল্যাশে কিন্তু ড্রপ করে তাদের প্রত্যেকটা প্লেয়ার। তো সেক্ষেত্রে ইভোসরা একটু তো বলবো যে একটা ম্যাচ খারাপ গেলে অবশ্যই একটা ব্রেক থ্রু থাকে, বাট তাদের যে ফায়ার পাওয়ার বা তারা যে এলিমিনেশন গেম বা অ্যাগ্রেসিভ গেম প্লে প্রোভাইড করে, তাদের কিন্তু আমরা দেখতে গেছিলাম যে ডে 1 শেষে তাদের পয়েন্ট টেবিলে এলিমিনেশনের সংখ্যায় কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করেছে বাকিদের থেকে তাদের আলাদা হবার। তো সেক্ষেত্রে ইভোস অবশ্যই এখান থেকে ফিরে আসতে পারবে এবং ইভোস অ্যাটলিস্ট নিজেদের অবস্থানটা 12 মধ্যেই রাখবে, এতটুকু বলা যাচ্ছে। দু একটা ম্যাচ খারাপ যেতেই পারে, আনলাকি হওয়া যেতেই পারে, বাট ইভোসদের জন্য তো অলওয়েজ শুভকামনা থাকে এবং ইভোসদের যেই লাইন আপ, প্রত্যেকটা প্লেয়ার লিজেন্ডারি অ্যাজ ওয়েল অ্যাজ বুড়িরাম, এদের প্রত্যেককে নিয়ে বলতে গেলে আমার মনে হয় একটা করে প্যারাগ্রাফ লেখা যাবে। বিকজ দুটো দল খুবই আউটস্ট্যান্ডিং, স্পেশালি গ্রুপ সি এর প্রত্যেকটি দল স্ট্রংগেস্ট এভার আই গেস। বিকজ বাকি গ্রুপগুলোর সাথে কম্পারিজন করলে তাদের মানে তাদের হিস্ট্রি বা তাদের যে ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা অনেক অনেক বেশি সমুন্নত এবং মর্যাদাবান। একদমই, এবং সেই মর্যাদা ধরে রাখার আরো একটা মঞ্চ, আরো একটা সুযোগ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 ফ্রি ফায়ার, যেখানে আসলে স্ট্র্যাটেজি গুলো আসলে মিলবে তাদের স্টাইলে, এটা কিন্তু বলা যেতেই পারে, কারণ প্রতিটা প্লেয়ার তাদের স্টাইলিশ ওয়েতে তাদের আসলে স্ট্র্যাটেজি গুলোকে কিন্তু প্রুভ করছেন, সবার সামনে শো করছেন। সো দেখা যাক কোন টিমটা পরবর্তী ম্যাচে কেমন করে ফেলেন। এবং আমি আসলে কালাহারিকে নিয়ে খুব বিশেষভাবে একটা বিষয় নিয়েই ভাবছি যে খুব বেশি ড্রপ পয়েন্ট ক্ল্যাশ কি এঙ্গেজ হবে কিনা, কারণ রিফাইনারি মিড অফ দ্য ম্যাপ, যে ম্যাপের এই মিড পয়েন্টে আসলে ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্ল্যাশ এঙ্গেজমেন্ট আমরা প্রিভিয়াস ইভেন্টগুলোতেও দেখেছি, বিগ স্টেজগুলোতে, ওয়ার্ল্ড স্টেজগুলোতে দেখেছি যে ম্যাক্সিমাম টিম, ম্যাক্সিমাম না হলেও আসলে 2 থেকে 3টে দলকে তো আমরা দেখতেই পাই যে রিফাইনারি কেন্দ্রিক ড্রপ পয়েন্ট চুজ করতে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ড্রপ পয়েন্ট ছাড়তে নারাজ। ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম বিগ স্টেজগুলোতে তারা অ্যাকাউন্টের এগেনস্টে জানেন যে অতীতেও তারা ড্রপ পয়েন্ট চুজ করেছেন, তবে এবার বিন্দুমাত্র তারা সেটা ছেড়ে কথা বলার পাত্র হবে না, কারণ সেটা হয়তো বা নিজেদের মধ্যেই একটা বড় স্পিরিট যে আমরা ছাড়বো না ড্রপ পয়েন্ট, যে কোনো টিম আমাদেরকে আসলে ইগনোর করুক সেটাই আমরা চাই, আমরা অন্য কাউকে ইগনোর করতে চাই না, এমন ব্যাপার তৈরি হতেই পারে। তবে গ্রাপলিং এর ব্যবহার এবং একদমই টপ প্লেস গুলো থেকে স্নাইপারদের কিছু আউটস্ট্যান্ডিং স্নাইপিং দেখার অপেক্ষায় রয়েছি। আসলে এই লবিতে থাকা প্রতিটা টিমের আউটস্ট্যান্ডিং স্নাইপার, ওয়ার্ল্ড ক্লাস স্নাইপার রয়েছে। আর নাস দলের জন্য যেভাবে হটশটের জন্য করছে, পাকিস্তানের জন্য একটা প্রাউড মোমেন্ট আই গেস ইতোমধ্যেই ক্রিয়েট হয়েছে। অতীতেও তিনি তার দলের জন্য, দেশের জন্য আসলে প্রাউড মোমেন্ট গুলো সিকিউর করেছে। আজকের দিনে আরো একটা সুযোগ পাবেন এই লিগ স্টেজকে বা এই নকআউট স্টেজকে একটা বিগ স্টেজে নিয়ে যাওয়ার জন্য এবং গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত নিজের দলকে রাখার জন্য। আমরা চলে যাবো ডিরেক্ট স্টেজে রাইট নাও। ওকে, সো ইতোমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু সবাই প্রস্তুত রয়েছেন, প্লেন উড়েছে, দলগুলো যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত। শুধু একটাই ব্যাপার, যে কথা হচ্ছিল ক্ল্যাশ এঙ্গেজমেন্ট, সেটা কি পারবো কিনা আমরা দেখতে ম্যাচ নম্বর 3 তে। নকআউট স্টেজের কিন্তু কিছু স্ট্যাটস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বুড়িরাম ইউনাইটেড এন্ড লস, তারা কিন্তু আসলে হেড টু হেড তাদের কিছু স্ট্যাটস আমরা দেখে নিয়েছি। তবে লক্ষ্য করুন এই মুহূর্তে কিন্তু রিফাইনারি জুড়ে খুব একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি না, তবে বেশ কিছু দল নিজেদের ড্রপ পয়েন্ট খুব কুইক চুজ করেছে। অ্যান্ড টিম ফ্লুক্সোকে সেক্ষেত্রে অনেক বেশি স্প্লিট হতে দেখতে পাচ্ছি, অন্যান্য দলগুলো কিন্তু সেভাবে স্প্লিট মেনটেন করছে না। দেখা যাক তারা তাদের কি প্ল্যানে এসেছে এবং কোন টিমকে সর্বপ্রথম তারা হান্ট করে। আই থিঙ্ক সিআরএম এর ড্রপটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, কজ কনফাইনমেন্টে 1v3 তে একটা স্প্লিটেশন, বাট
চোখ থাকবে বে ফ্রন্টের দিকে, কজ হট শট অ্যান্ড ডিআরজি ড্রাগন তারা কিন্তু একসাথে ড্রপ করেছে বে ফ্রন্টে। অন্যদিকে লস প্রিভিয়াস ম্যাচের বুয়া কমপ্লিট করার পরে তারা কিন্তু একটা সেফ সাইড শ্রাইন্সকে বেছে নিয়েছেন। অ্যান্ড রাইট নাও সিআরএম কোর মেমোরি স্পোর্টস অলরেডি ইভোলস এর উপরে কিন্তু একটা হানা দিয়েছে, বেশ ভালো কিছু ড্যামেজেস রেকেট করা হচ্ছিল, বাট ফাইনালি একটা হিট শট কোগারকে ওখানে ডাউন করে ফেলা হবে। জাম্প একটা ব্যাকআপ তো দিতে চেয়েছিলেন, বাট রে খুবই শার্প শর্ট রেঞ্জে কিন্তু এই মুহূর্তে বিজন ভার্সেস বিজন বেশ কিছু ড্যামেজ ড্রাগ এন্ড রে ডাউন করবেন। ডাবল এলিমিনেশন ফ্রম দ্য সাইড অফ কোর মেমোরি স্পোর্টস। এক্স্যাক্টলি অন দ্য আদার সাইড ইভোস যত দ্রুত ম্যান পাওয়ার লুজ করেছিলেন তত দ্রুতই কিন্তু তারা ম্যান পাওয়ার রিকভার করতে পেরেছে, যেটা সবচাইতে ভালো একটা ব্যাপার টিম ইভোসদের জন্য। বিকজ আসলে এমন সিচুয়েশন ড্রপ পয়েন্টেই একটা প্লেয়ার কুইক হারিয়ে ফেলার পরে যখন আসলে দলটি দেখা যায় যে কোনো একটা রাশ আসছে, সেই রাশটিকে আটকানোর আগে আসলে ডিসাইড করেন যে ম্যান পাওয়ার যাতে বেঁচে থাকতে পারে, তবে কিন্তু কনফিডেন্স বুস্ট হয়। ইভোস আই গেস রে সেক্ষেত্রে সেই কনফিডেন্সটাই পেয়েছেন, কারণ জানেন তার বাকি প্লেয়াররা সবাই জীবিত রয়েছেন, তিনি একটা ফিয়ারলেস মুভ করেছেন এবং ডাবল কিল দলের জন্য অ্যাডও করলেন, নকও হননি তিনি, এবং দলের জন্য ইভোস এবার হয়তোবা আরো একটা বিগ ম্যাচ বের করা ট্রাই করবেন। এখন পর্যন্ত তাদেরকে কনফাইনমেন্টে দেখতে পাচ্ছি, কোনো প্রকার আসলে প্লেয়ারকে এই মুহূর্তে ফাইট এঙ্গেজ হতে না দেখলেও টিম আর কিউ সম্ভবত কিছু ফাইটে জড়িয়েছেন, যেমনটি নক বের করছেন ঠিক তেমনটি তারাও হয়তোবা ম্যান পাওয়ার হারা। Shots from Aha gets the kill. Takedown once more for DMT. Aham sees it, Aham shoots it, he gets it, and right now. I believe it was near Bayfront or somewhere around there. But yeah, 3 points for Dragon. Sadly was not being observed. I think it would be a good fight, but then জুস পছন্দ নাকি স্পিড পছন্দ এটা বলো। আমি yeah, we got it. Thank you, replay. I love you guys. So this is the fight where Hotshot got decimated by Dragons at Bayfront, and a very good start here for. किया है आरआरक्यू थोड़ी सी दूरी यहाँ से जरूर बनाना चाहेंगे, वापस बुला लिया गया है उनके खिलाड़ी को भी। EWC অলরেডি একটা কিল করছে আর ইভোস দুইটা কিল করছে, R7 একটা কিল করছে, আর কেউ এখনো কোনো কিল করে। Onto the southern side here. You did see a bit of a skirmish for Vitality as well. One of the members getting one player already fairly early. Loss is also close by as well. Whether or not Loss actually wants to be able to take this early fight should be seen, but I'm not too sure if Vitality is aware that the final member of Hotshots is still very much close by. He's still very much quiet as well. He's trying to make sure he can go and reconvene with his teammates. They actually know where's Hotshot actually, because they have put bounty. There we go. That's the fight. So I believe that it was a strategy to go away. But talking about fight, Tash is pointing out that Buriram and Luxo meet each other. Wasara will be the first casualty in their interaction. So 2 elimination from team Fluxo. And yep, 2 Buriram members have been eliminated for the current time being, but still have a lot of space and time to revive it back. So Fluxo still playing the southern side of the map. In every map that they are playing, very nice rotations as well. Loss is doing good right now. Loss already, while we were looking at the screen right now, they already got like, I think 1 elimination as well. They're just moving very slowly, just collecting these points. And it's not all from full 4v4 fights either. And now they have access to this armory. This should really reinforce. Very nice rotations as well. Loss is doing good right now. Loss already, while we were looking at the screen right now, they already got like, I think 1 elimination as well. They're just moving very slowly, just collecting these points. And it's not all from. Left alone in a small building. No key towards no key. Left alone in a. No, but what? একটা গ্রেনেড চলে আসবে এই জায়গাটিতে, অনেক থেকে নকিকে দেখা যাবে তিনি রয়েছেন। ফ্ল্যাশ ফ্রিজের ব্যবহার, পজিশন কিন্তু এক্সপোজ হয়ে গিয়েছে অলরেডি, কিছু ট্রাবলস যাবে তার সাথে, এবং এই মুহূর্তে নকি একা এই জায়গাটাতে রয়েছেন। ইভোসটা কিন্তু চারপাশে রয়েছে, একমাত্র ইভোসদের এই জায়গাতে ইনভলভ হওয়াটাই নকিকে বাঁচাতে পারে। বাট রাইট নাও নকি কতটা আনলাকি হতে পারলে এই জায়গায় তার গ্র্যাপলিং আটকে যায়।
বাট কিয়ং কিন্তু সেটার সুযোগে এক বিন্দু কিন্তু আসলে তিনি হাতছাড়া করেননি এবং এমন ব্যাটল গ্রাউন্ডে সবচাইতে আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সুযোগ পাওয়া মানে সেই সুযোগ সময় মতো কিন্তু নিয়ে নেওয়া নয় তো 31 সেকেন্ড কিন্তু আসলে একটা টিমের সুযোগ হাতছাড়া করে দিতে পারে। এই মুহূর্তে টিম ভাইটালিটি ভার্সেস টিম অনিক অলিম্পাস ফাইটে জড়াবেন, তবে ক্লোজে কিন্তু আরো একটি দল রয়েছে এবং সম্ভবত ড্রাগনরা সেই ফাইটে থাকবে। বাট এবার আমরা কিন্তু আবারও ফাইটে দেখবো, রয়েছে আলফা, তাদের সামনে আর7দেরকে দেখতে পাচ্ছি ক্লোজে ফাইটে জড়ানোর জন্য গেমস কিংকে দেখা যাবে, দলের সবচাইতে বড় সমান প্লেয়ার তিনি, ড্যামেজ জুড়বেন, what a headshot from the side of গেমস কিং, পারফেক্ট হেডশট, আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়েছেন অপোনেন্ট টিমের আর7। আই গেস আলফা 34 থেকে আর7 এবার মুভিস্টার রেইনবো 7 এর কাছে কিন্তু খুবই কুইক নক হয়ে ফিনিশ হয়ে গেলেন। তবে দেখতে দেখতেই আরো একটা ফাইটে হয়তোবা জড়াবার পালা, যেখানে রয়েছে টিম ইভোস, সামনে থেকে কিছু প্রেসার আসছে, ট্রেবল চার্জ হচ্ছে, এই ট্রেবল গুলোকে তারা ম্যানেজ করতে পারেন কিনা লেটস সি। রাশিয়া স্টিল ওয়েট করছেন ডাবল স্নাইপার নিয়ে, সময় এবং সুযোগ বুঝেই কিন্তু তিনি গত দিনের মতোই তার বেশ কিছু কুইক স্নাইপিং, কিছু স্নিক পিক, কিছু নক বের করে নিতে সক্ষম হতেই পারেন। একদম স্নাইপারদের অনেক বেশি অ্যাকুরেট শট কানেক্ট করতে হয় রাইট নাও। আমরা দেখতে পাচ্ছি 12টি দলই বেঁচে রয়েছেন প্রিভিয়াস ম্যাচ থেকে। দলগুলো কিন্তু সার্ভাইভাল স্কিলে অনেক বেশি আমি বলবো যে নজর দিচ্ছে। অ্যান্ড একদম সার্কেলের এজে ছিল সিআরএম কোর মেমোরি স্পোর্ট ফ্লুকসও কিন্তু রয়েছেন কাছাকাছি। মনে হচ্ছে একটা ক্রস রোটেশনাল ফাইট মেবি আলফা 34 সিআরএম এবং ফ্লুকসের মধ্যে দেখা যাবে। লেটস সি। অলরেডি কিন্তু পেটার ইউজ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে পজিশন কিন্তু হয়ে গিয়েছে এক্সপোজ বা কম্প্রোমাইজ। আলফা 34 লাস্ট ডে নকআউট স্টেজের আজকের দিনটাতে একটা ভালো সংগ্রহ কিন্তু তাদের খুবই দরকার এবং সেটার জন্যই কিন্তু তারা খেলছেন নিজেদের সর্বস্ব বিলিয়ে। একদমই, এবং সেই সঙ্গে আমরা লেন্সকে এগিয়ে যেতে দেখতে পারবো। এই মুহূর্তে দি সাব এরিয়াতে কিন্তু তাদের পজিশনটা স্পট করা যাবে। প্রতিটা দল আই গেস এই মুহূর্তে ম্যাচের 8 মিনিটের মাথায় আসলে নিজেদের পজিশনগুলো চেঞ্জ করছে, যেখানে থেকে আরো কিছুটা সময় তারা হোল্ড করতে পারেন সেটাই কিন্তু চেষ্টা করবেন। বিগত 2 ম্যাচে খুব একটা বেশি প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলতে দেখা যায়নি টিমগুলোকে, আর্লিয়ার এলিমিনেট হতে দেখেছিলাম টিমগুলোকে, বাট এবার কিন্তু রেইনবো আর7 ভার্সেস টিম বুরিরাম ইউনাইটেড কিছুক্ষণ আগে একটা ফাইটে জড়িয়েছিলেন, ওয়াসানাকে হারিয়েছিলেন, বাট এবার আবারও কিন্তু ড্যামেজ, জয়না গট নক রাইট নাও এন্ড হ্যাক্স এই মুহূর্তে কিন্তু কিলটা ফিনিশ করবেন হেডশটের থ্রু। এবার একটা নক বের করেছিলেন, খুবই আর্লিয়ার ফিনিশ করেছেন, এটা খুবই ভালো ছিল, বাট এবার স্নাইপার মনস্টার মশি তার কাছে থাকছে না, স্নাইপার প্রেসার ক্রিয়েট হচ্ছে, গেমস কিং এর খুবই কুইক নক, খুবই কুইক ফিনিশ। সেই সঙ্গে আবারও কিন্তু আর7 দেরকে দেখতে পাচ্ছি, মুভিস্টার আর7 লিটারালি রুল করছে পুরো একটা সাইড এবং কালাহারি থেকে তারা একটা হিউজ অ্যামাউন্ট অফ স্কোর কালেক্ট করবেন ফর শিওর। গেট হাই পজিশনটা কিন্তু এই মুহূর্তে তবে রিভিল হয়ে গেছে এবং বিআরইউ বুরিরাম ইউনাইটেডের জন্য এবার সবচাইতে হার্ড করে একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে। ওয়াসানা ভেগে বেরোতে পারবেন কিনা এই মুহূর্তে, হয়তোবা ওয়াসানা একটা ট্র্যাপ ক্রিয়েট করলেন, এই জায়গায় নিজে ফাইটে জড়াবেন, স্যাক্রিফাইস করবেন, সেই সঙ্গে হ্যাক্স আরো একটা নক ফিনিশ করলেন, হেডশটের ডাবল কিল ফিনিশ করেছে হ্যাক্স। বাট এবার গেট হাইকে হয়তোবা আর বাঁচতে নাও দেখতে পারি, কারণ তিনি দল থেকে একা এন্ড সেই সঙ্গে জোকার স্নাইপার প্লেয়ার তিনি ক্লোজে এন্ট্রি নিয়েছে, ড্যামেজ জোড়ার চেষ্টা করবেন, তবে কুইক সুইচ করবেন, ওয়েপন ফিনিশ করবেন বুরিরাম ইউনাইটেড কে। কালহারি থেকে টিম বিআরইউ শেষ হয়ে গেছে #12 ওয়াও। But right now RRQ versus Alpha 34 চার্জ করছেন এই জায়গা থেকে ডাচ শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হবেন কিনা, গ্র্যাপলিং রয়েছে হাতে এবং শর্ট রেঞ্জেই কিন্তু এই মুহূর্তে অ্যাপিয়ার হবেন RRQ। সামনের দিকে চলে যাবেন এই মুহূর্তে, সিআরএমও কিন্তু রয়েছেন ঠিক কাছাকাছি, ওয়াচ আউট, বেশ কিছু স্কোয়াডস অ্যালাইভ, 44 প্লেয়ার্স, একদম মিডলে চলে যাওয়া যাবে না এবং নিজেদের যে পার্মানেন্ট কভার সেটাও ছাড়া যাবে না। বাট আলফা 34 আমার মনে হচ্ছে একদম ওপেন গ্রাউন্ডে রয়েছেন তারা, যদিও তাদের কাছে ছোট ছোট কিছু কম্পাউন্ডস রয়েছে, বাট একটা রাশ পেছন থেকে যদি হটশট করে অ্যান্ড সাথে যদি ইভোলসরাও ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আলফা 34 আবারও ধসে পড়তে পারে তাদের সেই পজিশন পয়েন্টস, অ্যান্ড তাদের কাছে রাইট নাও কিন্তু কোনো এলিমিনেশন পয়েন্ট তো নেই। এক্স্যাক্টলি, এন্ড সেই সঙ্গে হট শটকেও কিন্তু একটু বুঝে খেলতে হবে, জোন সার্কেলের বেশ কিছুটা বাইরেই কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই সঙ্গে কিন্তু আমরা মুভিস্টার আর7 কেও জোন সার্কেলের বাইরে দেখছি। কিছুক্ষণ আগে একটা ফাইট ফিনিশ করলেন, আই গেস কিছু লুটের প্রয়োজন ছিল, বাট লং টাইম ড্রাগন ই স্পোর্টস কমেন্ট পোস্ট সাইডে কিন্তু নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করে রেখেছেন, কোনো ফাইটেও জড়াতে চাচ্ছেন না তারা, নিজেদের পজিশন ধরে প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলার একটা চেষ্টা। লাস্ট জোনের দিকে কিন্তু ইউজ কিল চলেই আসে, এবার কিন্তু আমরা কোসিএলকে দেখতে পাচ্ছি, তাকে উদ্দেশ্য করে শুরুতে কিছু ড্যামেজ অ্যাকশনের তরফ থেকে, অ্যাকশন সামান্যটুকু ড্যামেজ দিয়ে কিন্তু পজিশনটা আবারও সুইচ করে
করে ফেলবেন। সেই সঙ্গে সামনে থাকা এক বিগ জায়ান্ট ইভোস ই স্পোর্টস ফ্রম ইন্দোনেশিয়া, তাদেরকে ফেস করবে টিম পাকিস্তান। অ্যান্ড সামনে একদিকে রয়েছে ফ্লুক্সো, অন্যদিকে রয়েছে টিম ইভোস। যদি এই ফাইটটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়, ওকে 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 নাস পারফেক্ট ড্যামেজ, এবং এই একটা ড্যামেজ কিন্তু কাউন্ট হওয়ার বদৌলতে টিম ফ্লুক্সো সেই সাইডটা চেঞ্জ করেছেন, কারণ তিনি জানেন যে ওই জায়গা তাদের কাছে পার্মানেন্ট কাভার নেই। যদি হটশট রাশের ডিসিশনে যায় তবে ফ্লুক্সোর জন্য ব্যাপারটা খুবই বিপজ্জনক হবে। ইভোস নাছোড়বান্দা এই জায়গা ছাড়বেন না, তবে বলতে বলতে কিন্তু এইম গট বেরিয়ে পড়েছেন। এবার একটা রাশে যেতে চান কিনা তারা, লেটস সি। সামনে রয়েছেন কোর মেমরি ই স্পোর্টস, অ্যানাদার জায়ান্ট টিম, এন্ড হটশট ওয়েট করছেন আবারও একটা কম্পাউন্ডে। তবে এই জায়গা খুব একটা নিজেদের জন্য কি আসলে সেফ প্লেস হচ্ছে কিনা হটশটের জন্য, এটা কিন্তু আমাদের খুব বেশি ভাবায়। আলফাও ওয়েট করছে, কোর মেমরি ওয়েট করছে, এন্ড রেইনবো 7 আজকের সবচাইতে ডমিনেটিং টিম কালাহারির বলা যায়, তারাও কিন্তু নিজেদের পজিশনটা আবার ওয়েট হোল্ড করবে। জাস্ট ওয়েট করছেন যে জোন সার্কেলগুলো কোন দিকে এপিয়ার হয়, জোন টু জোন অ্যাপ্রোচমেন্ট এবং একটা হার্ড কভার ধরে ধরে লাস্ট দিকে গিয়ে একটা প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলে ম্যাচটা খুব ভালো বের করারই চেষ্টা। একটা ব্যালেন্স গেম কিন্তু আসলে অনেক বেশি হেল্প করে পয়েন্ট টেবিলের টপ পজিশনে চলে যেতে। সো R7 আই গেস সেই চেষ্টাটাই করে যাচ্ছে এই মুহূর্তে। একদমই আই থিঙ্ক R7 তারা কিন্তু একটু ডিলেতে সার্কেলের দিকে অ্যাপিয়ার হচ্ছে, তারা সেফ খেলার জন্য একটু বেশি জোনের ড্যামেজ নিচ্ছিলেন, ব্লু ড্যামেজ। বাট রাইট নাও কনফাইনমেন্টে ড্রাগনরা আপার গ্রাউন্ড ধরে বসে রয়েছে এবং তাদেরকে স্পটও করে ফেলাচ্ছে R7 এবং বেশ কিছু ভালো ড্যামেজের জোরে চেষ্টা চলছে। ওখান থেকে ড্রাগনরা হয়তো বা খুব ভালোভাবে সরে যেতে পারবেন, কারণ খুব লং রেঞ্জের কিছু ফাইট ছিল। অ্যান্ড R7 যেটা বলছিলাম, তারা খুবই কশিয়াস এই ব্যাপারটাতে। কালহারির বুইয়ার জন্যই কিন্তু তারা খেলছেন এবং খুব ধরে ধরে দেখো গোটা একটা স্কোয়াড এলিমিনেট করার পরেও তারা কিন্তু ব্লু ড্যামেজ নিয়ে দেন সার্কেলের দিকে অ্যাপিয়ার হয়েছে এবং সার্কেল থেকে খুব দূরে ছিল এবং এখন পর্যন্ত তারা কিন্তু একদম ব্লু ড্যামেজের এজেই রয়েছে। বাট রাইট নাও ড্রাগন তাদেরকে এই মুহূর্তটাতে প্রেশারাইজ করতে চায় এবং তাদের দিকেই কিন্তু এইম করে রেখেছে R7 এবং তারা জানে তারা বুড়িরামকে একটা ব্রেক থ্রু দিয়েছে। সো ড্রাগন তাদেরকেও কিন্তু একটা ব্রেক থ্রু দেওয়ার জন্য তারা অলরেডি তৈরি। তারা কিন্তু এই পজিশনে জাস্ট চাচ্ছে যে তাদের উপরে আসুক একটা অ্যাটাক, তারা ফার্স্ট অ্যাটাক করবে না, তারা কিন্তু ডিফেন্স মাস্টার। একদমই, এবং এই ডিফেন্সিভ মুড কতটা সময় ধরে আসলে তারা বজায় রাখতে পারবেন, কারণ কিছুক্ষণের মধ্যেই আর 1 থেকে 2 মিনিটের মাথায় কিন্তু এই পুরো কালাহারি ম্যাপটা খুবই একটা ডিফারেন্ট রোল প্লে করবে, কারণ প্রতিটা টিম জোনকে প্রায়োরিটি দিতে যাবে, কারণ এর পরবর্তী জোন সার্কেলের ড্যামেজ খুব একটা বেশি কিন্তু আসলে হেল্প করবে না টিমগুলোকে জোন সার্কেলের বাইরে রেখে সাপোর্ট দিতে। সো সেই জোন সার্কেলের বাইরের ড্যামেজগুলো, ব্লু ড্যামেজগুলো কিন্তু খুব ভালোভাবে কাউন্ট হবে দলগুলোর। সেক্ষেত্রে এখনই একটা পাকাপোক্ত অবস্থান ধরা উচিত জোন সার্কেলের। ইচ অ্যান্ড এভরি টিম চায় যেন সিক্স সার্কেলে একটা ভালো পজিশন ধরতে পারে। ইভোস থেকে কিছু ট্রাভেলার চার্জ, আরো একবার কিন্তু কোস্টিয়ালকে দেখতে পারবো। এই মুহূর্তে ক্রাইম MKS এর কাছে রয়েছে স্নাইপার, তিনিও দলকে একটা ভালো স্নাইপার ব্যাকআপ প্রোভাইড করবেন ফর শিওর। লস থেকে এই মুহূর্তে জেনারেলকে দেখবো রয়েছেন এই মুহূর্তে দলে। এমপি সেক্সি তিনিও কিন্তু ওয়েট করছেন। অনেক অলিম্পাস লসদের সঙ্গে ফাইটটা খুব কুইক জড়িয়ে পড়েন কিনা লেটস সি। তবে চতুর্দিক থেকে তাদের উপরেও কিন্তু কিছু ফায়ার চলে আসবে। অনেক জাস্ট হোল্ড করছে পজিশনটা, ওয়েট করছেন, হোল্ড করছেন। লস এখনো এই কম্পাউন্ডে হোল্ড এন্ট্রি নিতে পারেনি, পেছনেই রয়েছেন কিছুটা নিজেদেরকে আসলে লুকিয়ে রাখার মতোই চেষ্টা। বারংবার কিন্তু এই মতো ওয়ালগুলোকে ভাঙা হচ্ছে, কিছু ট্রেবল সেখানে কিন্তু ডিপ্লয় করতেই পারেন তারা। এক্স্যাক্টলি সেই ট্রেবলের চার্জগুলোই হচ্ছে ইভোস থেকে যাবে ড্যামেজ। হটশটকে উদ্দেশ্য করেও কিন্তু কিছু নক চলে আসতেই পারে। লস ওয়েট করছেন, পজিশন কিন্তু এবার একদমই ভালো নয় লসদের। দূর থেকে ইভোস একদম ক্লোজ পজিশনে রয়েছে অনেক, এবং সেই সঙ্গে কিন্তু একটা স্কাইলার বিপদে ফেলতে পারে পুরো লসদেরকে। লস একটা বুইয়াও নিয়েছিল গত ম্যাচে, তবে এই ম্যাচে লস কি পারবেন। অন্যদিকে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় হোল্ড করার কারণে এবার ড্রাগনরা হুট করে একটা ফাইটের মুখে দাঁড়াতে পারলেন না। অন দ্য আদার সাইড আলফাদের কেউ এলিমিনেট করা হয়েছে টিম ফ্লুক্সো সাইড থেকে। লেটস সি এই ম্যাচ কোথায় গিয়ে করায় শেষ জোন সার্কেলে। একদম লাস্ট সার্কেল শো ডাউন। উপর থেকে কিন্তু বেশ কিছু গ্রেনেডের আমি দেখতে পাচ্ছি, স্টর্ম অফ গ্রেনেড চলছে এই জায়গাতে। বুলেটস আর ফ্লাইং। এই মুহূর্তে আরআরকে চার্জ করছে, ডাউন করবেন প্লেয়ার। গ্লোবাল ডিফেন্স ক্রিয়েট করার চেষ্টা চলছে, নিজের প্লেয়ারদেরকে হিল করবেন। একদম কুইক একটা মুভ, লাইক আ লিওপার্ড। ওয়াও, and saves the circle. Lastly entry করে ফেলেছে টিম ফ্লুক্সো, and MD7 got knocked right now. Sniper player কে হারিয়ে ফেলবে টিম ফ্লুক্সো। ইভো সামনে পড়ে গিয়েছে, ব্যাক টু ব্যাক ডাবল প্লেয়ার, বাট ববসের একটা ট্রেবল কিন্তু এবার
এবার টিম ইভোসকেও প্রেসারে ফেলতে পারে সেই সুযোগ যদি পান, তবে ফ্লুক্স থেকে ববস আর একবার চেষ্টা চালাবেন কোর মেমোরি শাটডাউন। আর কিউ বলেছিলাম একটা সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করবেন না, যে কোনো দলের জন্যই কিন্তু তারা একটা বড় বিপদ হয়ে দাঁড়াবেন। তবে একটা গ্রেনেড এবার কোসিয়াল ছুড়েছেন নক করার উদ্দেশ্যে, তবে সেই গ্রেনেড কি খুব একটা ড্যামেজ ছুটবে না। আর কিউ ক্লোজ দ্য ফাইট, প্রাইম এমকেএস ফ্রম অনিক ড্যামেজ ছুটবেন লং থেকে, থার্ড পার্টি অ্যাপ্রোচ করবেন এই ফাইটে এবং কিলগুলোকে স্টিল করার ট্রাই। টিম আর কিউ জাস্ট বিন ওয়াইপড আউট বাই ভাইটালিটি। ওকে, নো ওয়ে, ইভো ওয়াইপড আউট অ্যাকচুয়ালি বাই ভাইটালিটি, এন্ড 9 কিলের সঙ্গে থাকবে টিম ভাইটালিটি রাইট নাও alive with 4 man power. লাস্ট জোনের হিউজ ব্যাটল, বাট স্টিল সারপ্রাইজ করেছে লস, যারা এখনো বেঁচে একটি মাত্র কিলের সঙ্গে লাস্ট জোনের এই প্লেসমেন্টের লড়াইটা তাদেরকে কিন্তু অনেক বেশি হেল্প করেছে ফর শিওর। বাট রাইট নাও আই গেস লসরা কিন্তু একটা প্রেশারাইজ সিনারিওতে পড়তে পারে, কারণ জোন শ্রিঙ্ক হবে একদম অনিক অলিম্পাসদের দিকে। ওই জায়গাটি থেকে ভাইটালিটি জোনের দিকে অ্যাপিয়ার হওয়ার চেষ্টা করছে, লসদের সাথে করবেন ফাইট, অ্যান্ড অনিক অলিম্পাস তাদের একদম চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচের মতো এইখানেও কি তারা একটা সুন্দর হোল পজিশন থেকে বুয়াটি কনফার্ম করবেন কিনা, যেখানে ভাইটালিটি এবং লস থাকবেন ব্যস্ত নিজেদেরকে টেক ওভার করতে, এবং সেই মুহূর্তে অনিক অলিম্পাস করবেন একটা পারফেক্ট থার্ড পার্টি, একটা আনইনভাইটেড ফাইট। লেটস সি কোজা রেডি, এবং তারা কিন্তু গ্রাপলিং এর পারফেক্ট ইউজ করছেন, খুব ভালো কিছু ডিফেন্সেস, একটা শট এডব্লিউএম এর 150 ড্যামেজ খাবেন এই জায়গাটিতে। বাট রাইট নাও সি অনিক কতটা কনসিস্টেন্টলি তারা বসেছিলেন, বা তাদেরকে স্পট করে ফেলবেন লস। এই মুহূর্তে রশ করবেন কিনা ভিতরের দিকে, একটা কম্পাউন্ডের ভিতরে যেখানে অলরেডি পজিশন নিয়ে রয়েছে অনিক, সেখানটাতে রাশ করা সব থেকে বড় ভুল ডিসিশন হতে পারে লসদের জন্য, এবং তারা কিন্তু দ্যাটস ওয়াই তারা কিন্তু এই জায়গাটিতে হোল্ড করছেন। রিগবি রয়েছে 2-4-5 হোল্ড করছে, প্রত্যেকটি টিম হোল্ড করছে। এটা 3v4v4 ব্যাটল, অনিক অলিম্পাস হারিয়েছেন একটি প্লেয়ার, এন্ড রাইট নাও ভাইটালিটি এজে রয়েছেন, লস মুভ করবেন, রিলোকেট করছেন নিজেদের পজিশন, বাট তাদের উপরে কিন্তু চোখ রাখছেন কিয়ং, চেষ্টা করছেন বেশ ভালো কিছু ড্যামেজ জড়ে যাওয়ার, এবং স্টিল সি অনিক অলিম্পাস অলওয়েজ তারা একটা ডিফেন্সিভ মোডেই থাকেন। তারা এখন পর্যন্ত কাউকে একদম নিচ থেকে কিন্তু অ্যাটাক করছেন না, তাদের উপরে লস প্রেসার ক্রিয়েট করছেন। লস একাই একসাথে ভাইটালিটি এবং অনিক দুটো টিমকেই কিন্তু এই জায়গাটিতে গেট কিপ করছেন। রাওয়ানকে দেখো, রাগনবের মতো একটা গান রয়েছে তার কাছে, লং রেঞ্জে ভালো ড্যামেজ জুটছে, ফ্ল্যাশ ফ্রিজ, A124 এর ইউজ, প্রত্যেকটি অ্যাক্টিভ স্কিলের ইউজ কিন্তু দুর্দান্তভাবে করছে এই জায়গাটিতে প্রত্যেকটি প্লেয়ার। একদমই, তবে A124টা খুব একটা বিপদে আই গেস ফেলেনি টিম লসকে, যেহেতু দেখতেই পাচ্ছি এর মধ্যে এখনো কিন্তু ব্যবহার হচ্ছে কিছুটা একটা স্কিল লসের সাইড থেকে, এন্ড সেই সঙ্গে কিয়ং ক্লোজার রাশ দেওয়ার ডিসিশন, টিম ভাইটালিটি অন রাশ, ড্যামেজ জোড়া স্টার্ট করে দিয়েছেন, তবে নক করতে পারেনি এখন পর্যন্ত, আবারও কিছুটা থামতে হবে, এবং লস কিন্তু বুঝে বুঝে পজিশনগুলোকে চেঞ্জ করছে। কোজা খুবই দুর্দান্ত ড্যামেজ, এমডি সেক্সি গট নক রাইট নাও বাই কোজা, কিলটা হবে ফিনিশ। অনেকদের কাছে ভালো পজিশন ছিল যতক্ষণ ভাইটালিটি নিজেদের পজিশনটা সেই জায়গায় নিয়ে আসেনি, বাট এবার ভাইটালিটির কাছে পুরো ম্যাচের কন্ট্রোল নিতে যদি না পারেন, তবে সবচেয়ে ব্যর্থ একটা মুহূর্ত তৈরি হতে পারে কালাহারি থেকে টিম ভাইটালিটির জন্য। 10-10টি কিল এখন পর্যন্ত টিম অনিক অলিম্পাস কিংবা টিম লসদের চাইতেও বেশি কিল। লাস্ট জোনের ব্যাটল, ওয়াল ভাঙবেন, নক করবেন, ফিনিশ করার ডিসিশন, কিয়ং এর নক এসেছে, কিলটা কি স্টিল হবে কিনা এই জায়গায়, একটা M79 এর ব্যবহার, লস এলিমিনেট হয়ে গেছে এই জায়গা থেকে, স্টিল ভাইটালিটি অ্যালাইভ, এন্ড সেই সঙ্গে এবার ম্যাচটা ভাইটালিটির ফেভারে যেতে যাচ্ছে, ফিনিশ করে ফেলা হবে, and it's a booyah from the side of team Vitality. What a show from the side of Vitality. Indonesian monster আবারও তাদের ডে 2 তে একটা বিগ হিট করে ফেলেছে কালাহারিতে। একদম পারফেক্ট র্যাপ আপ আই গেস বুয়ার জন্য, বুয়া ইন স্টাইল ভাইটালিটি কিন্তু করেছেন এই জায়গাটিতে। আই গেস তাদের এগেইনস্টে প্রত্যেকটা অর্ডস ছিল, স্ট্রিংস কিন্তু জোনের সার্কেল শিফট কিন্তু হচ্ছিল একদমই লস এবং অনিক অলিম্পাসদের দিকে, বাট সি ভাইটালিটি কত দুর্দান্তভাবে একটা মুভ করেছে ওই জায়গাতে, ডিফেন্স অ্যান্ড অ্যাটাক দুটোই খুব ভালোভাবে করেছে অনিক অলিম্পাস এবং লসের মতো টিমগুলোকে। যদিও অনিক অলিম্পাস অনেক বেশি আমি বলবো যে প্যাসিভ গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করেছেন, যেটা হয়তো বা লাস্ট সার্কেল শোডাউনে গিয়ে তাদেরকে ওই জায়গাটিতে ফল করতে হয়েছে তাদেরকে, বাট স্টিল এটা একটা জায়গা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে, আইদার তুমি আর্ন করবে অর এলস তুমি এক্সপেরিয়েন্স গ্যাদার করবে। সো তারা বুয়া আর্ন করেনি, বাট আই গেস তারা একটা ভালো এক্সপেরিয়েন্স নিয়েছেন এই স্টেজ বা এই ম্যাপটি থেকে।
একদমই, একদমই এবং অনিক অলিম্পাস দেখুন খারাপ নয়। গত দুটো ম্যাচের তুলনায় ম্যাচ নাম্বার 3 কালাহারিতে অ্যাটলিস্ট তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলে সেটাতেও কিছুটা সাকসেস অ্যাটলিস্ট পেয়েছে। কারণ হ্যাশট্যাগ 2 তে যে টিমটা শেষ করেছে প্লেসমেন্টের 9টি পয়েন্ট তাদেরকে হিউজ হেল্প করবে। বাট টিম ভাইটালিটি লিটারালি ইনসেইন আনরিয়াল একটা পারফর্ম দিয়েছে। এটা আসলেই টিম ভাইটালিটি ফ্যান বেসদেরকে একটা হিউজ আসলে চিয়ার করতে তো সাহায্য করবেই। সেই সঙ্গে একটা ব্যাপার আবারও মনে করতে চাই সেটি হলো প্রথম ম্যাচের একটা বিগ হিট করা টিম বুরিরাম ইউনাইটেড ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে পিছিয়ে আছে এবং টিম লস যারা প্রথম ম্যাচে পিছিয়ে ছিল সেই টিমটা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই কিন্তু ভালো একটা প্লেসমেন্টে পৌঁছেছে, যেটা তাদেরকে কিন্তু পয়েন্ট টেবিলে একটা ভালো পজিশনে যেতে সাহায্য করবে। ভাইটালিটির বিগ স্কোরও তাদেরকে হেল্প করছে। তবে কিছু কিছু দল কোর মেমোরি ই স্পোর্টস বলুন, আলফা 34 কিংবা টিম হটশট তাদেরকে নিয়ে কিন্তু ভাবতে হয় বটম পজিশনে যারা আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম গত ম্যাচ শেষে সেই দলগুলোর পজিশন কি এবার কিছুটা ওলট পালট হয়ে যায় কিনা এবং পজিশনটা স্ট্যান্ডিং থেকে কিছুটা নিচে নেমে যায় কিনা সেগুলোও দেখা যাবে। তবে তার আগে হয়তো খুব দ্রুতই আমরা কিছু হাইলাইটসও দেখবো, কারণ ম্যাচ নাম্বার 3 কালাহারি ছিল খুবই সারপ্রাইজিং, খুবই স্টাইলিশ ওয়েতে টিমগুলো শেষ করেছে। সে স্টাইলিশ কিছু আসলে মোমেন্ট আমরা ম্যাচের কিছু মোমেন্ট আমরা খুব দ্রুতই হয়তো দেখতে পাবো। তর্ক বিতর্ক বলে যেতে হ্যাঁ চলো যারা দ্যাটস ওয়াই আমার মনে হয় তোমার লাইট আপনার নেম ইজ টিম রেডক্স। ওকে আর কোনো পয়েন্ট আছে তোমার দেওয়ার মতো? আর 2025. Parabéns pela performance de vocês até agora. A gente sabe que é um campeonato de alto nível e eu quero saber. Tem um terceiro lugar aí também, um top 3. Como é que tá sendo até agora a experiência? Bom, no começo a gente acabou afundando, né? No começo ele deu uma entregada, mas a gente conseguiu resetar e recuperamos muito bem. E é isso, é melhorar, no final a gente continuar a pegar o top 1 ali, e é isso. Okay, so in the very beginning, for sure, we did some mistakes, but we talked with our coach, with the full team, and we reset our mind, we set a new mindset, and we came back strong. We came back for the Buyas. Right now, we got just a top 3, but we will come back for more, and for sure, we are going to take the trophy home. And for us to finish our interview, I would like to know the expectation for the rest of the day, because you just got a top 3 in this last match. I know it's been hard. The other teams are really aggressive, but I would like to know the expectations. Quero saber quais são as expectativas de vocês para o resto dos dias, mesmo que as partidas sejam um pouco difíceis, como é que vocês vão se preparar e vão chegar para o resto do dia? A preparação é sempre pegar o top 3 ali das partidas, com kill ou sem, manter a regularidade, e é isso. É o quê? Esqueci. Alguma coisa. Qual que é a pergunta, né? Continuar amassando, manter ali no top 3 ali das quedas e continuar amassando, só isso mesmo. For sure, we are going to try to keep inside of the top 3 because we still want to advance to the knockout to another phase. For sure, we are going to go with as much points that we need, and we're going to get that on point rush. And for now, we are just focused on today's games, and we will get better for tomorrow as well. And that's it. We
Protect those you love. Double kill. And that's it. Wonderful casters, and let's see who nabs this next booyah.
Ladies and gentlemen, boys and girls, survivors of all ages, you know what it is. You're back here with the Mustachio and Husky as we kick game 3 off. It's going to be Alpine time. And of course, the bigger question is going to be who has got the ice in their veins. Will we continue to see Dragons Esports climb up to the top? They had a fantastic start here today, Husky, but I haven't seen a lot from them after that. Yeah, not just Dragon, R7 as well. Yeah. Movie star R7. You say Dragon Esports has ice in their vein. We're looking at Stone Cold Killers from this region, from this team of 4. And dropping into Alpine right off the bat, we're seeing some conflict. R7 against RRQ right on between Railroad and Carousel. That could lead to what the panelist has been repeating a few times, cascading effects down to Sunside and Basecamp where Onyx are located. But aside from that, Dragon and Fluxo also might bump into each other. Yeah, unlike Dragons, R7 has been pretty consistent with their points, and they're at the very top of the leaderboard right now for today's performance. A total of 44 points in their hands, but it looks like you just cursed the boys, Husky. Wait, what happened? Did they get eliminated? R7 just got one eliminated. Look. We saw Vision System, right? Clearly, it is their own action that led to their undoing. The whole caster curse thing is just a way to scapegoat me. I'm not going to take this down lying anymore. I need to stand up for myself. Well, it looks like Della is setting up for the rest of his squad. Good time Turner pulled out there. He's just a pure distraction. And he gets a headshot out of nowhere as well. Della going for yet another 18 deer. Can't get the job done with the mini Uzi, but it's just a matter of time. Steps by the window. A little bit of crossfire from the opposite side as well. And 18 deer with a big mistake as Della pulls away a 1v2 solo as he handles the boys from RRQ. Catastrophic from RRQ. What was 18 deer thinking? Trying to coin flip a melee at the window? You had a way better chance with the weaponry that you have. RRQ now drop into a very uncomfortable spot. This is as bad as it can be. Ma'al ducks into cover but loses majority of his health. R7 once more ice cold. Yeah, 2 more survivors here for the side of RRQ. One mistake, and instead of putting a stop to the momentum of R7, they boost them up even further. This is absolutely insane of consistency out of R7, and Ma'al will lose his life as well. One final insurance policy out there who I believe is on a revival spree. We will see more of RRQ, but for the time being, my goodness me, R7 yet again, that consistency beaming through. Yeah, this is uncanny, unexpected from R7. When we came into the Esports World Cup this year, we definitely have the impression that SEA regions and Brazil is going to dominate. Yeah. We were wondering how far the other regions, the ones that are less mentioned, are going to fare. But so far, they have been putting up a heck of a show. Onyx getting 2. We did see Lost taking on a couple members from the side of Hotshot, but Hotshot was able to get revivals in. So sure, points for Lost, but Hotshot are still in it to win it. Same for RRQ. And Anas pretty much all alone in the 1v2 as Hasu brings Sajid back. Anas stood no chance general with the 5th point. Yep, Anas just stood no chance there whatsoever. Lost spotted an opportunity, went in for the instant flank, had the vehicle as well to very quickly cut off his rotation. And an extra point for the Lost boys who were pretty lost in that first game. Very quickly found their footing and now at pretty much close to the top of the leaderboard with their brothers R7. LATAM and Brazil finding their footing here on day 2 to show Southeast Asia that it is not all about SEA. They've got a little bit of skin in the game as well. Now unlocking this air drop vitality, seems like Onyx would be in shooting distance here to stop these boys. So a couple of extra glue walls laid out here. Smart play from the players, but of course R7 looking for more out of RRQ. And if RRQ takes this fight, they have to make sure they win it. And it's not going to be in their favor. They don't have much time to gather resources. R7 have done their homework, showing up at dock. And that's exactly where RRQ are going to be. And Ma'al will be first contact. They know that he's going to be around. You see the Steffi ring being popped out very prematurely. I think Games King is just going to continue the chase. Force them onto the low ground. Funnel into the gun barrel of Della. And another goes down from RRQ. And Fluxo eliminated so early on. We didn't even get to see that battle. But R7 continues to cook the boys of RRQ. 18 deer. You fancy some deer meat out there? Unfortunate if you're vegan. Joker with a VSK could not get it done. CQC Ape wins it out with the M590. RRQ hoping for a tad bit of a comeback here. They've won out the first round of that bout.
Della once again stepping back in to see if or not he can save the squad. RTS 50 in the hands of Games King as well. This is going to be deadly. Dudes turns it around. XF8, Della with the chrono, saves himself for 1 extra second, but the Trogon out of meta. Can he save his skin? Abe out of there as quick as lightning, and that buys him more time. Honestly, only Abai has enough resources to keep the team together, but at the very end, just outnumbered by R7. Games King, he's bleeding out, but there's plenty of time to bring him back into the game. RRQ still in it by the skin of the teeth. 18 deal who got revived earlier on by Abai, now escapes to Railroad to continue this run for the team. But the Indonesians, at least from RRQ, are not doing well at all as we turn our attention to another Indonesian squad, Onyx, as they face off against Dragons. It may seem like R7 has a vendetta up against RRQ, but I can tell you, they are thanking the boys. 7 points so far on the leaderboard, all thanks to RRQ falling time and time again to them. But Onyx up against Dragons. Dragons starting off the day hot and then simmered off real quickly right after that. I wonder where all of that extra firepower went, but up against Onyx now, it looks like they don't want to make a pathway straight for a quick battle. They want to look for that circle. So they're going to make a long rotation in towards the next zone. They've got a rough idea heading straight towards Space Camp. Yeah. And if you're Dragon Esports, you could consider going to Vantage or Ride, depending on how much resource you want to loot up before the next phase, but it's generally safe if you look at the map at this current at this point of time. They do have some veterans we've seen before. Yasser, for example, Remind, who have played for the Middle Eastern region for plenty of international tournaments. I think this current situation is good for most of the teams that coincidentally all predict the circle to end up on the northeastern side of the map. Yeah, I mean, 8 years into the game, almost everybody knows how to read the circles of Free Fire already. You can see every single squad heading straight in towards base camp because that's exactly what the pathway is looking to be like, right? Circle's going to shrink a little bit more, still going to be centered around base camp, and then perhaps moving up a little bit towards Alpha 34. This is perfect positioning for these big squads, looking for that early ground to play a good defense. What a good read. This is experience and homework really paying off. BRU, they are already in the thick of it. And this is a team that has, over time, started to slow down a little bit, play a lot more calculated, and only strike when the iron is hot. But now they are forced into a situation where they might have to start shooting early, and that could be a point of change for the team. With so many teams around that could punish them. Hotshot, though, made a full recovery. Now they're going to come in from the southern side of the map through Stadium and Rivermouth. 75 points. It's a lot compared to what they've been able to show us previously in those years on the global stage. This is very impressive from Hotshots, but we want to see them at least cross that 100-point mark. A little bit of a replay earlier on as well. You saw how R7 got the job done. A little bit off meta here with the Trogon, but it served them well. Speaking of off meta, Trogon, Jonah, and Wasana holding on to those guns. We had big questions. What is Wasana going to do without his Tatsuya? I'm pretty curious as to how he's going to handle it as well. Thus far, past 2 games, they haven't been doing all that too good. We even saw Wasana talking about how when he came into the team, everyone helped him get to his feet, to play like a team, to play like a family and then friends, and to get him up to speed. It took him almost more than 1 year to get their first trophy, to finally prove that he belongs in BRU, even though all of us said that he is the perfect fit, but they needed an achievement to cement that fact. Now EWC is going to be that redemption arc. Moshi takes contact as Alpha 34 now rushes into the building. The attic fight is going to be very, very congested as body starts to hit the floor. Lin's first to go down, while Sana with the Trogon once more just pumping out bullets right into the ribcage as Jonah finds Ehisechi. BRU coming out with the big wins, with the big guns, with the big shots, and Alpha 34 is no more. Yeah, Alpha 34 just rushed into their deaths. They should have gone in there for the full-on commitment. Instead, prematurely pulling up those glue walls, just the wrong idea. Trogon straight to those glue walls, instantly ripping them down. And obviously, Buriram taking full advantage of that situation. Free 4 points for the Thai dominant squad. But of course, this is their recovery game in Game 4 now. We want to see exactly how far they can move with that. R7, on the other hand, flirting with the blue right outside the circle, just tanking a little bit of damage as they go in for that long rotation round. There's a chance that they run into RRQ again at dock. You see RRQ are making their rotation too. A big scan with the binoculars from RRQ.
I believe 2 of them, and that's a big crowd that they just spotted out. RRQ do not want to interact with anyone at this point of time. But for Onyx, they might not have a choice. They see RRQ, and Ma'al, he's a sitting duck, lands on top of the tower, but what do you do at this point? Hotshot hears the gunshots, and they will be ready. Yeah, this next circle, Buriram is actually betting big here that the circle is going to be looking for them instead of base camp. So Sunside is a very low probability. It still moves on towards base camp, but thankfully Buriram doesn't really need to travel all that too far. RRQ, on the other hand, losing a bay at this point of time, that's going to be torturous. Looking for a vending machine in such a crowded base camp is going to be close to impossible. It's pretty safe to call it for RRQ because this game has not gone that way at all. They don't have anything to work with. And in this current spot, minimal loots, minimal cover. Just gotta pray for just 1 or 2 extra placement points. But for R7, Carousel used to be safe, but with a rotation from BRU, there's a chance that because the circle didn't end on Sunside, they could pivot towards Carousel. Yeah, I just expected them to just strut in towards Sunside. Instead, they wanted to go for the long rotation. Unfortunate for them, R7 had the exact same idea. Now Buriram gets to gatekeep R7. We'll catch up with that action in a little bit. The Lost Boys, on the other hand, very, very far away from base camp. As they move on in, they are at risk of being gate-capped by 2 squads, Vitality as well as Dragons, and this could just serve Dragons up really well. As Vitality puts in that hard work, they could look to steal away some crucial points off of loss. Not only that, Core Memory and EVOS are also around the corner, right? That could escalate into a 4-squad fight. But R7 and BRU, unfortunately, will have to duke it out in a very fair fight. Only one that can knock it out. As Haone in general fell to the feet. What happened? They broke their ankle somehow, but brought back up pretty quickly. As our attention turns back to R7, BRU, all gathering around the low ground behind the monster truck. Games King has a good angle, doesn't get the shot that he needs as BRU now splits up. Yep, Wasana getting away from danger in the nick of time here. Cassie's electrotherapy already connected, already under the bridge like the trolls Buriram are sometimes. They run away from these boys, get high, everybody's tagged. Games King just so accurate with those shots. And Hax, he has a chance to intercept it, but Jonah now makes the call to turn around. Games King finally catches Wasana. We see the Tatsuya dash in front, has a Steffi in the hand as Hax gets knocked down by an ability from BRU. Della getting knocked down by Jonah, the turnaround of BRU again. When you strike at the Kings, you best not miss, and R7 unfortunately have missed the fatal blow. Joker will just be a past memory. BRU triumphs over them. And you can thank Tiva for that, baby. Instantaneous pickup. Buriram with that instant recovery, turning the tables on R7, and this was that exact moment that we talked about that could happen. Buriram gatekeeping R7, but now because of that extended fight, they are on the back foot looking for the circle. They have to cross paths with 2 very strong Indonesian squads, RRQ as well as Onyx, and RRQ actually has got the high ground advantage. Buriram in a lot of trouble unless they whip out a jump pad. Not only that, RRQ are at their weakest moment. There isn't a world, a universe where RRQ could mess up the rotation of BRU, but aside from that, you remove them from the picture. This is as clear as it gets for BRU to run straight into base camp for that rotation, as Lost now takes on Hotshot Esports. Sajid and Anas getting knocked down very quickly. The Red Tyrant is even hard to defend themselves. Unfortunately, there is just no backup plan. Action has to watch it out go down as his teammates perish one by one. Yeah, Woodpecker backing away at the boys of Hotshot. And of course, you can hear the shots of the AWM off of the players of Lost as well. And unfortunately, for the side of Hotshots, they could not withstand all of that action. Dragons, they just kept their heads down low, not wanting to interfere in this engagement at all. They could have pulled off a swift backstab there, but that was a lost opportunity. And now the Lost Boys are about to make them pay. Bahana Rao goes down first. Rigby, M590 circles around. Demox from the back. Can he get it with the SMG? Sifu is the one that gets it done. Rawan is the next player down on the ground. Lost did not expect this, and they are getting wiped by the most unsuspecting squad out there from EMEA. The Dragons once more roar and soar into the skies. Now they get a safe spot. Onyx did get wiped out by BRU off screen as BRU's war path continues straight into the circle. That Tyrant goes straight over to Narnia, hitting no one. Crucial ability on cooldown this late into the game. A124 in the hands of Koja.
Vitality, Booyah winners of the previous rounds, but the kill feed lights out once more, and it's all blue, but BRU are the ones that are winning. Yeah, nobody gate kept Buriram, and unfortunately, EWOS is the one that pays, and it wasn't even some CQCs. They were taking those long shots from afar, extra 2 points collected, and now that puts EWOS at risk. They cannot find the Booyah that easily. Core Memory up against EWOS, Buriram joining the fray as well, but they take the top of the roof. This is going to give them a little bit of an advantage, but also pulling in the attention from Vitality's grenade. And BRU already has 15 eliminations under the belt. If there's a time to stop them, it is going to be now, or they will run away with the group stage. RRQ finally eliminated, but Zenzi starts it up. Cougar with the follow-up. 2 down with BRU. Wasana finally confirmed as Get High gets back up, intercepted by Fice MKS. Core Memory and Vitality have a singular mission, and it's to wipe out BRU, and they get the job done. Oh, beautifully done here, and Sifu finding Koja from the back. Will Dragons be able to rip away their Booyah here at the expense of Vitality? They do have digs right up on top of the roof with the bird's eye view, but the glue wall melters all laid out already, and the circle favoring the EMEA squad as well. Dragons stand a strong chance, but unfortunately this is going to drag in all of the rest of the squads towards them as well. Vitality caught in a conundrum. Which poison do you pick? Do you fight the Middle Eastern team, the Dragon Esports, or do you run straight into Core Memory? Because both of them will turn them into dust and into the past. Core Memory is their pick, and that costed them 2 bodies. Evos now joins the equation. AimGod takes out Diggs. Hotshot still has a survivor, but this is most likely going to be between Core Memory and Dragon Esports. 4 teams remain. Unbelievable stuff here. Core Memory with the consistency, but Dragons just showing that they want to make it through to Point Rush. Yes, here down on the ground, Cougar's going to make sure that he gets put out. But from up top, Recifu finding one great connection with jump, pulls out a glue wall to block himself off for an important pickup onto Remind. He doesn't have the Diva. A tad bit slow there. Thankfully, no grenades fighting the players of Dragon on the roof. There is a chance that EVOS messes this up. And in fact, even EVOS has to deal with the remnants of Hotshot. As Cougar rejoins the rest of his team in that ground floor circle, will move to the western side of this compound a little bit. A lot more building to work with. Great nice action in the back line. Ray still surviving, but now has to dip into the shadows. Hotshot out in 4th place, and another top 4 finish for the Pakistanis. Yeah, but that's good enough for Pakistan, man. I mean, getting in towards the top 4 after struggling a tad bit there. Good on them. We want to see more, but can Dragons do the impossible? Can they wrap up a solid Booyah here at Alpine? Core Memory, they've got the numbers. EWOS, on the other hand, just need to play the game of survival. Ray circling on towards Dragons. This might just be a potential distraction that Dragons go for, and unfortunately, Core Memory can take advantage of this. This could also be slowly shaping up into one of those unexpected but very welcome storylines. The underdogs of this competition, Dragon Esports versus the underdogs of Thailand. Core Memory, one of their better performers. I would say one of their best performers so far in the group stage. Dragon are down 1 man, and that is something that Core Memory can work with. But as the siren sounds for the last time, Core Memory takes a shot in the back. Remind has all of them confirmed. Let's see if Dragon can close this out. You hear those drums of liberation in the background, gearing us up for a solid Booyah. Who takes it? Thailand, or are we gonna see EMEA walk away with a solid Booyah? Ray's in trouble. The players surround him. M590, he's hanging on for his dear life, and will tag the blue. EMEA doesn't care. Seamox finds him, but that also sacrifices a little bit of their health. And I did not expect a revive to come out of nowhere, but now Cougar and squad wrapping on in, waiting for the circle to drag Dragons towards themselves. This revive most likely would just be a distraction at most. Seafolk taking plenty of damage from Core Memory. But at least for Dragon Esports, there is an X factor. Don finds Yasir, and that is the guy that just got brought back. They get vision. Remind can see it, but cannot fire. Down to a 3v4. And Seamox now in contact! Big one! What a shot! But Zenzi instantly finds the trade, and Remind left all alone, and he cannot do it. Core Memory locks it in. First Booyah for the team. Core Memory with the solid plays. But props to Dragon Esports, man. Out of nowhere, the underdogs getting it done. This was one of the hardest underdog circles we've seen so far.